রুহি, জয়, আমি জানতাম এই খেলায় আমারই জিত হবে, তাই সেই খুশিতে রাতে পার্টি দিয়েছি। আর সেখানেই আমি আমার বিয়ের কথাটা বলে দিব, কারণ অনেকেই আমার বিয়ের ব্যাপারে জানে না। কিন্তু আমার বাচ্চার বাবার পরিচয় দরকার, তাই আজ আমি সবার সামনে আমার বাচ্চার বাবার পরিচয় দিব। জয়, রুহি, ঠিক বলেছিস। সেটাই ভালো হবে। আমিও এটা নিয়ে টেনশনে ছিলাম। জয়, আমি আদিদের বাড়িতে ফিরে যাব। জয়, কেন রুহি? এখানেই, আমার কাছেই থাক। রুহি, নারে, সমাজ এটা মেনে নিবে না। জয়, জীবন তো একটাই, তাই না? আর সেই জীবনটা নিজের সমাজের না। সমাজের জন্য সারা জীবন কষ্টে কাটিয়ে দিল কি ভালোভাবে জীবন কাটানোর জন্য কি আরও একটা জীবন পাবি? রুহি, দেখ, আমার বাচ্চা যখন বড় হবে তখন সে আমাকে কি ভাববে? কোনো সন্তানই মায়ের এমন জীবন দেখতে যায় না। লোকে ওকে হাজারটা কথা শোনাবে। জয়, আমি বেঁচে থাকতে রুহির বাচ্চাকে কেউ কথা শোনাবে, বিষয়টা হাস্যকর না? রুহি, তুই কতজনের মুখ বন্ধ করবি? জয়, বুঝেছি ঠিকই তো, তোর জীবন, তুই সিদ্ধান্ত নিবি, আমি কিছু বলার কে? কবে যাচ্ছিস তাহলে? আজকেই, তাই না, মাহিরদের সাথে? এই জন্যেই ওদের এনেছিস, তাই তো? ভালো, খুব ভালো। সিদ্ধান্ত যখন নিয়েছিস আমাকে বলছিস কেন? চলে যা। রুহিকে কিছু বলার সুযোগ না দিয়েই জয় বেরিয়ে গেল। রাতের পার্টিতে লোকজন আসা শুরু করেছে। আজ শহরের প্রায় সবাইকে বেশ ভালোভাবে দাওয়াত দেওয়া হয়েছে আর আসার জন্য অনুরোধ করা হয়েছে। তাই প্রায় অনেকেই সময়ের আগেই চলে আসছে। কিন্তু যার বাড়িতে পার্টি সেই নেই। মানে আশেপাশে কোথাও জয় নেই। রুহি বেশ সাজগোজ করেছে, কিন্তু জয়কে খুঁজতে খুঁজতে মেকআপের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে জয়কে গেস্টরুমে পাওয়া গেল। রুহি রেগেমেগে আগুন হয়ে আছে। রুহি, ওই ফাউল, তুই এখানে কি করছিস? জয়, ঘুমোচ্ছি। রুহি, ঘুমের মধ্যে উত্তর দেওয়া যায়? জয়, হ্যাঁ যায়। তোর কোনো সমস্যা? রুহি, তুই কি উঠবি নাকি পানি ঢালব? জয়, যা মন চায় করতে থাক। রুহি ওয়াশরুম থেকে এক মগ পানি এনে জয়ের গায়ে ঢেলে দিল। জয়, এই এটা কি করলি? রুহি, যাক বাবা, তুই তো পারমিশন দিলই, তাই না? জয়, পানি ঢালা শেষ, এবার যা তো এখান থেকে। বিরক্ত করিস না, ভালো লাগছে না। রুহি, তুই এখনো উঠবি না? জয়, না, তুই এখনই বিদায় হ। রুহি, ভিজে গেছিস তো। জয়, তাতে তোর কি? রুহি অভিমানী কণ্ঠে বলল, আদি আমার সাথে এমন করত না। জয় এত বুদ্ধি কই রাখে এই মেয়েটা, কিভাবে কাকে কাবু করতে সব আগেই জেনে বসে আছে মনে মনে। জয় এবার বিছানা ছেড়ে উঠে রুহির দিকে তাকাল। বোঝল রুহির মন খারাপ হয়েছে। উফফ, কই নিজে রাগ করলাম, এখন ম্যাডামের রাগ ভাঙ্গাতে হবে। জয়, হি হি হি, কি সেজেছিস এগুলা? রুহি, কেন, কি হয়েছে? জয়, কিছুটা পেতনি আর কিছুটা শাকচুন্নির মতো লাগছে। রুহি, তবে রে হারামি, দ্বারা তোর হচ্ছে। জয়, থাক থাক, মারামারি করতে হবে না, এত ভারী ড্রেস পরে জার্নি করিস না রুহি, কষ্ট হবে। রুহি, সেসব তোর না ভাবলেও হবে, এবার আয় তো। জয়, আমি যাব না কোথাও, তুই যা। রুহি, তোকে কোথাও যেতে বলিনি, এদিকে আসতে বলেছি। এই নে, আমার মেকআপ ঠিক করে দে আর শাড়িটাও ঠিক করে দে। জয়, তোর মাথার তার কি হিজিবিজি লেগে গেছে নাকি? আমি পরাব শাড়ি আবার মেকআপ? রুহি, আচ্ছা দিবি না যখন, শাড়িটা খোলে বাইরে চলে যাই বলে রুহি শাড়ি খোলার জন্য শাড়িতে হাত দিল আর কিছুটা খুলেও ফেলল। জয় দৌড়ে এসে রুহিকে আটকে দিয়ে বলল, কি করছিস রুহি? সবকিছুতেই জেদ, তাই না? জীবনে শুনেছিস ছেলেরা শাড়ি পরাতে পারে? রুহি, হ্যাঁ পারে, আদি তো আমায় পরিয়ে দিত। এবার জয়ের মুখে আর কথা নেই। জয় ফাজিল মেয়ে, চুপচাপ দাঁড়িয়ে থাক দিচ্ছি।
যা জিদ করবে সেটা করিয়েই ছাড়বে, কি ডেঞ্জারাস মেয়েরে বাবা। রুহি কিছু বলছিস? জয় না মানে কই না তো, বলছি যে আপনাকে কত সুন্দর লাগছে। রুহি একটু আগেই তো বললি পেতনির মতো লাগছে। জয় আমি এসব বলছি, প্রশ্নই উঠে না। জয় কিছুক্ষণ চেষ্টা করার পরেও শাড়িটাকে সেট করতে পারল না। জয় ভয় ভয় বলল, একটা কথা বলি রুহি। রুহি হ্যাঁ বল। জয় আমি না এটা কিছুতেই ঠিক করতে পারছি না। রুহি জীবনে পেরেছিলিটা কি শুনি? যা সর, আমি রেডি হয়ে আসছি। জয় আরে কি করছিস, এই অবস্থায় বাইরে যাস না। রুহি কেন, কি হয়েছে? জয় তোর শাড়ি আর চেহারার যে অবস্থা, লোকে দেখে ভাববে আমরা এখানে। রুহি আমরা এখানে কি? জয় কিছু না, তুই দাঁড়া, আমি কাউকে পাঠাচ্ছি বলেই জয় দৌড়। রুহি পিছন থেকে বলল 5 মিনিটের মধ্যে তোকে রেডি দেখতে চাই। জয় যেতে যেতে বলল আবার জিগায় 2 মিনিটে হয়ে যাব। রুহি এতক্ষণ তো রাগ দেখাচ্ছিলি, এখন রাগ কই গেল? আর যাই হোক, রুহির সাথে তুই রাগ করে থাকতে পারবি না, ফাউল। কিছুক্ষণ পর জয় পার্লারের মেয়েকে দিয়ে একটা নতুন বারবি গাউন পাঠালো রুহির জন্য। মেয়েটা আসবো ম্যাম। রুহি হুম এসো। মেয়েটা রুহিকে ড্রেসটা দিল। রুহি কার এটা? আমি কি করব এটা দিয়ে? মেয়েটা স্যার বললেন শাড়ি নাকি খুব ঝামেলার ড্রেস, আপনি ক্যারি করতে পারবেন না, এটা পরার জন্য বলল। রুহি পাগল একটা, আচ্ছা দাও বলে রুহি পরে নিল। মেয়েটা রুহিকে সাজিয়ে দিল। কিছুক্ষণ পর রুহি পার্টিতে আসল মনি গিয়ে রুহিকে এগিয়ে আনল। মাহির, শাওন, জয় সবাই রুহির পাশে দাঁড়াল। রুহি সবাইকে উদ্দেশ্য করে বলল আমি সবার সামনে কিছু বলতে চাই। জয়ের খারাপ লাগছে কারণ রুহি এগুলো বলার পরেই এখান থেকে চলে যাবে। সবার দৃষ্টি যখন রুহির দিকে, তখন রুহি জয়ের সামনে বসে জয়ের হাত ধরে বলল, জয় তোর ঘরটা আবার টেডি দিয়ে সাজাবি? দেয়াল ভর্তি ছবি দিয়ে উদ্ভটভাবে ড্রয়িং রুম সাজাবি প্লিজ? জয় কি বলছিস রুহি? রুহি কান্নাজড়িত কণ্ঠে বলল, বিয়ে করবি আমায়? খুশিতে জয়ের চোখে পানি চলে এসেছে। রুহিকে টেনে তুলে নিজে হাঁটু ঘেরে বলল, কথা দে আর কখনো আমায় ছেড়ে যাবি না? রুহি জয়ের হাতে হাত রেখে বলল, কখনো যাব না। জয় আমি আজই তোকে বিয়ে করব রুহি। যেমন কথা তেমন কাজ, সবার সামনেই জয় আর রুহির বিয়ে হয়ে গেল। রুহি বউয়ের সাজে জয়ের জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পরে জয় রুমে আসল। জয় কিরে, এখনই জেগে আছিস কেন রুহি? তুই এখন আর একা নেই জানিস না? রুহি তো। জয় দুধটা খেয়ে ঘুমিয়ে পড়। রুহি তুই কি সারা জীবন শুধু দায়িত্বই পালন করে যাবি জয়? কখনো রুহিকে সুস্থ করার, কখনো লিজার স্বামীর, আর কখনো আদির বাচ্চার বাবার দায়িত্ব। তোর কি ভালোবাসা পাওয়া বারণ? জয় হা হা হা, বোকার মতো কথা বলছিস রুহি, আমার সব দায়িত্ব তো একজনকে ঘিরেই, সেটা হলো রুহি। আর আমার কাছে ভালোবাসা মানে কি জানিস? রুহি কি? জয় ভালো লাগার মানুষটাকে ভালো রাখতে পারা মানেই আমার কাছে ভালোবাসা। ভালোবাসা কেন স্বার্থের জন্য হবে বলতো? রুহি জানিস জয়, এই সেইম কথাটাই আদিও আমাকে বলেছিল। জয় মানে? রুহি আদির শেষ কথাগুলি শুনবি? জয় কি বলেছিল আদি? রুহি আদি তার রক্ত মাখা 2টি হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলেছিল, রুহি আমার সময় শেষ, আমি আর বাঁচব না, সেটা আমি বুঝতে পারছি। তুমি আমায় কথা দাও, তুমি আমার আমানতকে জয়ের কাছে পৌঁছে দিবে। আমি পারিনি জয়ের দেওয়া আমানত রক্ষা করতে, কিন্তু আমি জানি আমার দেওয়া আমানত যদি কেউ রক্ষা করতে পারে সেটা শুধু জয়ই পারবে। আমি চাই আমাদের বাচ্চা জয়ের পরিচয় বড় হোক। জানিস আমি অবাক হয়ে বলেছিলাম, কিন্তু আদি ও তোমার সন্তান, ও কেন অন্যের পরিচয় বড় হবে? আদি আমায় বলেছিল ভালোবাসা মানে কি জানো রুহি? ভালো লাগার মানুষগুলিকে ভালো রাখতে পারার নামই ভালোবাসা।
আমার পরে তোমাকে আর আমার বাচ্চাকে যদি কেউ ভালো রাখতে পারে সেটা একমাত্র জয়। আমি যেখানেই থাকি সেখান থেকেই দেখব তোমরা ভালো আছো, তাতেই আমার আত্মা শান্তি পাবে। আর রুহি, আমাদের আজ এই অবস্থার জন্য লিজা দায়ী। তুমি লিজাকে শাস্তি দিও। আর লিজা যেহেতু জয়ের স্ত্রী, তুমি জয়কে একা ফেলে কোথাও যেও না। বিশ্বাস করো, জয়ের চেয়ে বেশি ভালো তোমায় কেউ বাসতে পারবে না। নিজের স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা জয় মানতে পারবে না, খুব কষ্ট পাবে। তাই জয়কে সুখে রাখার দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম রুহি। জয় যদি কষ্টে থাকে ভেবে নিও আমিও কষ্টে থাকব। আর আমি চাই না আমার বাচ্চা সবার কাছে করুণার পাত্র হয়ে থাকুক। ও জয়ের সন্তান হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচবে। তুমি আমায় কথা দাও, তুমি আমার কথা রাখবে। জয় রাজি না হলেও তুমি ওকে জোর করবে। আমি আদিকে কথা দিয়েছিলাম জয়, আমার শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তে হলেও আমি আমার আর আদির ভালোবাসার আমানতকে তোর কাছে পৌঁছে দিব। কিন্তু অবাক করা বিষয় দেখ, আমি বলার আগেই তুই আদির আমানতকে নিজের আমানত হিসেবে ব্যাখ্যা দিয়েছিলি। যখন আমি স্মৃতি হারানোর অভিনয় করছিলাম তুই কিছু না জেনেই আদির বাচ্চার যত্ন নেওয়া শুরু করেছিলি। আমি অবাক হয়ে ভাবছিলাম আদি কি করে উপযুক্ত মালিকের কাছেই তার আমানত রেখে গেল। ও তো ওর সন্তানকে তা বাবা মার কাছে দিয়ে আসার কথাও বলতে পারত, কিন্তু আদি চেয়েছিল ওর সন্তান তোর কাছে থাকুক। কথা বলতে বলতে রুহি কেঁদে ফেলেছে। এতক্ষণ পর রুহি খেয়াল করল জয় নিঃশব্দে চোখের পানি ফেলছে আর তার হাত থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে। রুহি, কি করছিস? জয়, ছাড় বলছি। জয়ের হাতে একটা কাচের টুকরা ছিল। রুহি জোর করে সেটা ছাড়িয়ে নিয়ে বলল, কি করছিস? জয়, যে আদি আমাকে এত ভরসা করত আমি তার জন্য কিছু করতে পারিনি রুহি। আমি নিজেকে কি করে ক্ষমা করব বলতে পারিস? রুহি, ভাগ্যের উপর কারো হাত নেই জয়। কিছু করতে পারিসনি কিন্তু এখন করবি, ওর বাচ্চার দেখাশোনা করবি, তাহলেই হবে। এসব বলতে বলতে রুহি জয়ের হাতে ব্যান্ডেজ করে দিল। জয় রুহির পেটে চুমু খেল, তারপর রুহির কপালে, আমি তোমায় কথা দিলাম আদি জয়ের দেহে শেষ রক্ত বিন্দু থাকতে তোমার আমানত আর তোমার ভালোবাসার গায়ে একটা আঁচ লাগতে দিব না। মরার আগ পর্যন্ত আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব আদি। রুহি হুম হুম শুধু দায়িত্বই পালন করে যা সারা জীবন। 2 বছর ধরে বিয়ে করে বউকে স্পর্শ করিসনি আর এখন দ্বিতীয়বার বিয়ে করেও বাসর রাতে বউকে ঘুমোতে বলছিস। এখন কি হবে বলতো? জয় কি আবার হবে? রুহি, গল্পটা যারা পড়ছে তারা ভাববে জয় দেখতে হ্যান্ডসাম আর মাফিয়া হলেও সে ছেলে নয়, তৃতীয় জেন্ডার, বুঝেছিস? জয় রুহি। রুহি, ঠিকই তো বললাম, যদি ভুল বলে থাকি লিপকিস করে সবাইকে দেখিয়ে দে। জয় আর কিছু না বলে রুহির ঠোঁটে ঠোঁট চেপে দিল। রুহি চোখ বন্ধ করে মনে মনে বলল, আদি তো আমাকে এটাও বলেছিল আমি যেন তোকে সুখে রাখি। ঠোঁটে ঠোঁট বিচরণকালে রুহি ভেজা ভেজা অনুভব করল। রুহি, কিরে পাগল, কাঁদছিস কেন? জয় এত কিছুর পর, এত কষ্টের পর ভালোবাসার মানুষটাকে আপন করে নিজের কাছে পাওয়ার আনন্দ তুই কি বুঝবি রুহি? রুহি, থাক, আমার বোঝে কাজ নেই, সারা জীবন এভাবেই ভালোবাসিস তাহলেই হবে। আর এখন লাইটটা অফ কর। জুনিয়র আদি কিন্তু তার মা বাবার সব দুষ্টামি দেখছে। জয়, তাই নাকি? জয় আবার রুহির পেটে চুমু খেল আর বারবার চুমু খেতে খেতে বলল, আমার সব আদর তো তোমার জন্য, তাই না বাবা? পরদিন সকালে রুহি সকালে উঠেই রান্না ঘরে গেল আর সবার জন্য রান্না করতে শুরু করল। তখন রুহির ফুফি, জয়ের মা, এসে বলল, রুহি, রান্না ঘরে কি করছিস তুই? রুহি, ফুফি, রান্না করছি। ফুফি, পাগল হয়ে গেছিস নাকি? তুই কখনো রান্না করেছিস? তাও আবার শরীরের এই অবস্থা। রুহি, আমি এখন শুধু তোমার ভাতিজি নই ফুফি, তোমার বৌমা। আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? ফুফি, ওরে আমার পাকা বুড়ি রে, আয় তো এদিকে আয়। রুহিকে নিয়ে দুইজনেই সোফায় বসল। তার বলল, রুহি, তোর সাথে সেদিন এত খারাপ ব্যবহার করলাম, তোর খুব খারাপ লেগেছে তাই না? রুহি, মিথ্যা বলবো না, সত্যি বলতে খারাপ লেগেছিল, কিন্তু ছোট থেকে এত 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 আদর করেছ যে এগুলো আর মাথায় ঢুকেনি।
ফুফি রুহি কপালে চুমু খেয়ে বলল, জানিস জয়টা তোর জন্য অনেক কষ্ট পেয়েছে। আর আমিও তো চেয়েছিলাম তোকে জয়ের বউ করব, কিন্তু তুই আদিকে বিয়ে করে নিলি, জয়কে এত কষ্ট দিলই, তাই তোর উপর রাগ হয়েছিল রে মা। রুহি, আমি বুঝেছি ফুফি। ফুফি, তুই শেষমেশ জয়ের বউ হয়েছিস, এই অনেক, আর কিছু চাই না। দেখিস তুই খুব সুখী হবি, জয় তোকে ভালো রাখবে। রুহি, সেটা তো আমিও জানি ফুফি, কিন্তু আমার বাচ্চাকে কি তুমি মেনে নিতে পারবে? ফুফি, একটা থাপ্পড় মারব, খুব বড় হয়ে গেছিস তাই না? তোর বাচ্চা মানে কি? ও তো এখন জয়ের ও বাচ্চা, আর আদি কোনো চোর বা ডাকাত নয় যে তার রক্তকে মেনে নেওয়া যাবে না। রুহি, আমার সুইট ফুফি। ফুফি, এবার তো মা ডাক। রুহি, খেয়ে দে, কাজ নাই। আমি কি ফালতু নাকি যে আমার কোনো পরিচয় নাই? জয়ের পরিচয় পরিচিতি হতে হবে, বরং তুমি জয়কে বলো আজ থেকে তোমাকে ফুফি ডাকতে। দুইজনেই হেসে দিল। রুহি, এবার যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ফুফি, রুহি, এগুলা কিন্তু বাড়াবাড়ি, তোর রান্না ঘরে যাওয়ার কোনো দরকার নাই। রুহি জোর করে ফুফিকে উপরে পাঠিয়ে দিল আর নিজে রান্না ঘরে গেল। জয় ঘুম থেকে উঠে এদিক ওদিক দেখল, রুহিকে রুমে দেখতে না পেয়ে জয়ের মেজাজ খারাপ হয়ে গেল। সে রুম থেকে বের হয়ে তার মাকে ডাকতে শুরু করল। তখন রুহি এসে বলল, ফুফি শাওয়ার নিচ্ছে, কি লাগবে আমায় বল। জয়, তোকেই দরকার, মা ডাকছিলাম, তোকে কোথাও দেখেছে কিনা জানতে। রুহি, হুম, বল কি হয়েছে। জয়, খুব ইচ্ছা করতেছে। রুহি, কি বলছিস ইচ্ছা করতেছে মানে কি এখন এসব? ছি ছি ছি। জয় দাঁতে দাঁত চেপে বলল, তোর পা দুইটা ভেঙ্গে দিতে খুব ইচ্ছা করতেছে, ফাজিল মেয়ে। রুহি অবাক হয়ে বলল, মানে? জয় আর কিছু না বলে রুহিকে টেনে রুমে নিয়ে গেল। জয়, শুয়ে পড়। রুহি, পাগল হয়ে গেছিস? এটা রোম্যান্স করার সময় না জয়। জয় রাগী লুক নিয়ে বলল, আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত খুলে হাতে ধরিয়ে দিব। রুহি বোঝল কথা বলে লাভ নেই, তাই চুপচাপ শুয়ে পড়ল। এবার জয় তার পাশে শুয়ে রুহির পেটে আলতো করে চুমু খেল, তারপর বলল, আজ থেকে যতদিন না ও পৃথিবীতে আসছে ততদিন, যতক্ষণ না আমি এটা করছি, তুই বিছানা থেকে উঠবি না। ঘুম থেকে উঠে যেন না দেখি তুই বিছানায় নেই। রুহি, তোর মাথার তার নিশ্চত ছিঁড়ে গেছে। জয় গেলে গেছে, তোর কোনো সমস্যা? রুহি, অবশ্যই সমস্যা, শুধু ওকেই আদর করলি, এখন তো আমি কেউ না, তাই না? জয়, ওমা, তুই তো বললি এটা রোম্যান্সের সময় না। রুহি, লাগবে না তোর আদর, সর আপদ। বলে রুহি উঠে যেতে চাইল। জয় রুহিকে টেনে এনে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। জয় অভিমানী সুরে বলল, আমাকে তো কারোর চোখেই পড়ে না, তার বেলা কিছু না, তাই না? রুহি, তাই নাকি? বলে উঠি বসল, তারপর নিজের মুখ জয়ের দিকে বাড়িয়ে দিল। জয় ভেবেছিল কিস করবে, কিন্তু রুহি জয়ের গালে একটা কামড় বসিয়ে দিয়েই দৌড়। জয় পিছন থেকে বলল, পালিয়ে যাবি কই? এর শোধ আমি তুলব। রুহি, ধরতে পারলে তো শোধ নিবি। জয়, আমি আপনাকে ধরতে চাচ্ছিও না, আপনি দৌড়ানো বন্ধ করুন, পড়ে যাবেন। রুহি পিছনে তাকিয়ে দেখল জয় সত্যিই আসছে না। যাক বাবা, বেঁচে গেছি। রুহি নিচে চলে গেল। রুহি তার ফুফির জন্য উপরে খাবার পাঠিয়ে দিল, কারণ ফুফি বারবার সিঁড়ি বেয়ে ওটা নামা করেন না। এবার টেবিলে খাবার সাজিয়ে জয়কে ডাকতে থাকল, জয় রেডি হয়ে নিচে আসল। জয় টেবিলে বসে কাজের লোককে জিজ্ঞাস করল, কি কি রান্না করেছ? কাজের লোক উত্তর দিল, আজ রান্না ম্যাডাম করেছেন। কথাটা শোনা মাত্র জয় অগ্নিমূর্তি রূপ ধারণ করল। জয়, ওয়েট, কি বললে তুমি? আবার বলো। জয়কে দেখে কাজের লোক ভয় পেয়ে গেল। রুহি তাকে ইশারা দিল এখান থেকে চলে যেতে, কারণ রুহি জানে জয় রাগের সময় কারো কথা শুনে না। জয় টেবিলে সাজিয়ে রাখা প্রতিটা খাবার নিচে ফেলে দিল। জয় রীতিমতো ভাঙ্গচুর শুরু করে দিয়েছে। রুহি জয়কে দেখে ভয় পাচ্ছে, তাও এগিয়ে গিয়ে জয়কে জড়িয়ে ধরে বলল, থামো জয়, শান্ত হ।
আমি তো ওই বাড়িতে রান্না করতাম। জয় রুহির মুখ চেপে ধরে বলল, তোকে কি ওই বাড়িতে কাজের মেয়ে পাঠিয়েছিলাম নাকি? রুহি অস্পষ্টভাবে বলল, আমার লাগছে। ছাড় জয়। জয় লাগুক বলে ধাক্কা দিয়ে ছেড়ে দিল। রুহি আবার এসে জয়ের গলা জড়িয়ে ধরে বলল, আমার বোঝি ইচ্ছা করে না নিজের আপনজনদের নিজের হাতে রান্না করে খাওয়াই। জয় চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে রাগ কন্ট্রোলের চেষ্টা করল, তারপর রুহিকে সরিয়ে দিয়ে নিচে পড়ে খাবার থেকে একটা প্লেটে খাবার তুলে নিতে শুরু করেছে। তখন রুহি বলল, কি করছিস জয়? জয়, বউ রেঁধেছে, খেতে তো হবেই। রুহি, এগুলা ময়লা হয়ে গেছে তো, তুই এগুলো কেন খাবি? ছাড়, আমি আবার করে দিচ্ছি। জয় রুহির দিকে তাকিয়ে চোখ বড় বড় করব বলল, রান্না করা তো দূর, আমাকে না বলে নিজের ঘর থেকে বের হলে আমি তোর পা দুইটি ভেঙ্গে রেখে দিব, বুঝেছিস? রুহি আর কিছু বলল না। জয় পড়ে থাকা খাবারেই খেয়ে নিল। জয়ের কাণ্ড দেখে বাড়ির সব কাজের লোক খুব অবাক হল, কারণ জয় খুব স্ট্রেটকাট লোক। পড়ে যাওয়া খাবার তো দূর, টেবিলে খাবার একটু এলোমেলোভাবে সাজানো থাকলেও খায় না। কিন্তু আজ এসবেই খাচ্ছে। সবাই বুঝে গেল রুহিকে জয় কতটা ভালোবাসে। জয় প্লেটের সব খাবার চেটেপুটে খেয়ে বলল, বাহ, ভালোই রান্না শিখেছিস। রুহি হেসে বলল, তাই বুঝি? জয়, সত্যি ভালো হয়েছিল। রুহি, এদিকে আয়, জীবনের প্রথম রান্না করে খাওয়ালি, গিফট নিবি না? রুহি হাত বাড়িয়ে বলল, অবশ্যই নিব, দে। জয় 2 টাকার একটা নোট দিয়ে বলল, এই নে। রুহি, ছি ছি ছি, আমকে তোর 2 টাকার সেফ মনে হল। জয়, তুই কি সেফ হিসেবে খাওয়ালি বুঝি? রুহি, তার মানে আমি তোর 2 টাকার বউ? জয় হেসে বলল, নোটটা ভালো করে দেখ। রুহি এবার নোটটার দিকে তাকালো। নোটটায় জয়ের সাইন করা, সাথে আজকের ডেট আর এখনকার সময় লেখা আছে। তার নিচে বড় করে লেখা, আই লাভ ইউ রুহি। জয়, কিরে, এবার ঠিক আছে তো? রুহি বোঝল বড় নোট খরচ হয়ে যাবে বা কেউ নিয়ে যেতে পারে, তাই 2 টাকা দিয়েছে। রুহি খুশি হয়ে বলল, খুব ঠিক আছে। কিন্তু লিখলি কখন? জয়, হা হা হা। জয়ের কাজ যদি তুই দেখতে পেতি তাহলে তো তুই চালাক এই হতি, এমন মাথামোটা থাকতি না। রুহি, জয়। জয়, থাক, আর কাঁদতে হবে না, আমি অপেক্ষা করছি। আপনি খুব দ্রুত রেডি হয়ে চলে আসেন, বেরুতে হবে। রুহি, কই যাব? জয়, রান্না করার শাস্তি দিতে নিয়ে যাব। রুহি, মানে কি? সব তো ফেলেই দিলই, আবার কিসের শাস্তি? জয়, বড্ড বেশি পকপক করিস তুই। চল, রেডি হতে হবে না, এভাবেই নিয়ে যাব। কয়েক সেকেন্ড আগেই আদিবা অরণ্যের বুকে গুলি চালিয়েছে। হয়তো আদিবা বলেই এটা সম্ভব হয়েছে, কারণ আদিবার জায়গায় অন্য কোনো মেয়ে হলে ভালোবাসা নিবেদনের অপরাধে এত নিষ্ঠুর কেউ হতে পারত বলে মনে হয় না। আদিবাকে অরণ্য যখন প্রপোজ করেছিল, আদিবা রাজি হয়নি, তাই অরণ্য আদিবাকে তুলে এনেছিল এই গভীর জঙ্গলে, যেখানে কিনা মানুষের চিহ্ন পর্যন্ত নেই, সূর্যের আলো এখানে ঠিক মতো পৌঁছায় না। অরণ্য চেয়েছিল একান্তে আদিবাকে নিজের ভালোবাসাটা বোঝাতে, কিন্তু আদিবা কিছু না শুনেই অরণ্যের বুকে গুলি চালিয়েছে, কারণ সে এমনই, যখন যা ইচ্ছা তাই করে। দয়া, মায়া, ভালোবাসা কোনোটাই আদিবার মধ্যে নেই। আদিবা কয়েক সেকেন্ড আগে গুলি চালালেও মৃত্যু এত সোজা না, তাই অরণ্য এখনও লুটিয়ে পড়েনি। আদিবা, তোকে বারবার বলেছিলাম, আর 5টা মেয়ের মতো আদিবা নয়, আমার রাস্তা থেকে সরে যা। আমাকে মানুষ করার দায়িত্ব তোর নয়, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। এখন দেখ তোর কি অবস্থা। এটা এমন একটা জায়গা যেখানে মানুষের চিহ্নটুকুও নেই। তোকে পাওয়া তো দূর, এখানে তোর লাশটা কেউ খুঁজে পাবে না, জঙ্গলের পশুরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। অরণ্য গুলি লাগার জায়গাটা চেপে ধরে কাতরাতে কাতরাতে বলল, যাকে ভালোবাসি তার হাতে মরাটাও যে আনন্দের। আদিবা, জানি আমার লাশটা কেউ খুঁজে পাবে না, তাতে আমার আফসোস নেই। আফসোস একটাই, তোমাকে নিরাপদ জায়গায় রেখে যেতে পারলাম না। চারদিকটা দেখেছ আদিবা? কি ঘন জঙ্গল, এখানে ফোনের কোনো নেটওয়ার্ক নেই। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে,
চারদিক থেকে হিংস্র পশু বের হয়ে আসবে, আমিও চলে যাচ্ছি, তোমাকে কে রক্ষা করবে আদি? এতক্ষণে ঠনক নরল আদিবার। আদিবা অরণ্য যা বলছে ঠিক বলছে, আমাকে তো চোখ বেঁধে নিয়ে এসেছিল, রাস্তা দেখিনি, চারদিকটা কেমন নির্জন, আমি এখান থেকে ফিরব কি করে? কিন্তু যা হওয়ার হয়ে গেছে, আমি তো গুলি চালিয়ে দিয়েছি। অরণ্যকে মারার সাথে সাথে নিজেই নিজের কবর খুঁড়ে ফেলেছি। কি করব এখন আমি? তখনই অরণ্য নিজের রক্তমাখা হাতে গাড়ির চাবিটা এগিয়ে দিয়ে বলল, আমার সময় শেষ আদি, আমার কথা মন দিয়ে শুনো প্লিজ, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বড় গাছের নিচে ঝোপের পিছনে আমার গাড়িটা পাবে, আমি যেদিক দিয়ে এসেছি সেই রাস্তায় গাড়ির চাকার চাপ নিশ্চয়ই আছে, সেগুলো দেখে দেখে ড্রাইভ করো, বেরিয়ে যেতে পারবে। আদিবা ভাবছে যাকে আমি নিজের হাতে মেরে ফেলার সকল ব্যবস্থা করে দিলাম, সে নিজে বাঁচার কথা না ভেবে আমায় বাঁচাতে চাইছে। কতটা ভালোবাসলে এটা সম্ভব? আমি এত বড় ভুল কি করে করলাম? আদিবা কাঁপা কাঁপা হাতে অরণ্যের হাত থেকে চাবিটা নিয়ে অরণ্যকে ধরে তোলার চেষ্টা করল। অরণ্য আদিবার দিকে তাকিয়ে দেখল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবা। অরণ্য হতাশার হাসি দিয়ে বলল, লাভ নেই আদিবা, তুমি আমাকে বাঁচাতে পারবে না। গাড়িটা এখান থেকে অনেকে দূরে, তুমি আমাকে সেখান পর্যন্ত নিয়ে যেতে পারবে না, আর পারলেও শহর এখান থেকে বহুদূর, সেখান পর্যন্ত যেতে যেতে সব শেষ। ইতিমধ্যে আমার রক্তের গন্ধ চারদিকে জড়িয়ে পড়েছে, আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক। কোনো হিংস্র জন্তু আক্রমণ করার আগে তুমি এখান থেকে চলে যাও, প্লিজ যাও আদিবা, আমার শেষ অনুরোধটা তুমি রাখো প্লিজ। কথাগুলি বলতে বলতে অরণ্য মাটিতে লুটিয়ে পড়ল। আদিবা এই প্রথমবার কারো জন্য কাঁদল। কেঁদে কেঁদে বলতে লাগল, উঠো অরণ্য, প্লিজ উঠো, বিশ্বাস করো আমি তোমাকে মারতে চাইনি। নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, কি করব বল, আমি যে এমনই। অরণ্য চোখ বন্ধ করে অস্পষ্ট ভাষায় বিড়বিড় করছে, তুমি যাও আদি, চলে যাও প্লিজ। আদিবা অরণ্যকে ফেলে আসতে বাধ্য হল, কারণ আদিবা যতই শক্তিশালী হোক তার পক্ষে একটা ছেলেকে টেনে নেওয়ার ক্ষমতা তার নেই, আর এত ইচ্ছাও আদিবার নেই। অন্ধকার হয়ে আসছে, তাই সে অরণ্যকে ফেলে চলে আসল, আর এসে অরণ্যের কথা মতো গাড়িও পেয়ে গেল। আদিবা ড্রাইভ করছে। তার অনুশোচনা হচ্ছে না, কারণ অরণ্যের মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার ছিল। তবে শেষ কথাগুলির জন্য আদিবার কিছুটা খারাপ লাগছে। আদিবা, আমি জানি কোনো উদ্দেশ্য ছাড়া তুমি আমার পিছনে এভাবে পড়েছিলে না। তুমি নিজেই নিজেকে সন্দেহভাজন করে তুলেছ, তাই তোমার প্রতি এর নিষ্ঠুর হতে বাধ্য হলাম, কিন্তু কি ছিল সেই উদ্দেশ্য সেটাই জানা হলো না। আজকে তোমার এই অবস্থার জন্য তুমিই দায়ী অরণ্য। ভালোবাসা অন্যায় না, কিন্তু কাউকে বিরক্ত করাটা অবশ্যই অন্যায়। তুমি খুবই রহস্যময় ছেলে অরণ্য। তা না হলে প্রথম দেখলাম গরিব একটা ছেলে, কোনো পাওয়ার নেই, এলাকায় কেউ ঠিকমতো তোমাকে চিনেও না, কিন্তু হুট করে কি করে বড়লোক হয়ে গেলে তুমি? আর এত সাহসেই বা কোথা থেকে পেলে যে আদিবা চৌধুরীর উপর জোর খাটানো শুরু করে দিল? আমার ক্ষতি করাটাই হয়তো তোমার উদ্দেশ্য ছিল। কথাগুলি ভাবতে ভাবতে আদিবা অতীতে ডুব দিল। সকালবেলা আদিবা নাস্তা খেতে বসেছে, সাথে রুহি আর জয়ও আছে। রুহি, জয়, তুই কি জানিস আদিবা দিন দিন এই শহরের সবচেয়ে জঘন্য মেয়েতে পরিণত হচ্ছে? রুহির কথা আদিবার গায়ে লাগেনি, সে নিজের মতো খাচ্ছে। কিন্তু কথাটা শুনে জয় খাবার রেখে রুহির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মেয়ের ব্যাপারে কারোর মুখ থেকে একটা শব্দও শুনতে চাই না, এমনকি তোর মুখ থেকেও না, বুঝেছিস? রুহি, কিন্তু শুনতে হবে জয়, তোর মেয়ে দিন দিন বিগড়ে যাচ্ছে। জয়, তাই নাকি? তা কি করেছে আমার মেয়ে? আমার মেয়ের রেজাল্ট খারাপ? স্কুল টপার কে ছিল আর এখন কলেজ টপার কে? এই শহরে হাই স্পিডে ড্রাইভ করার রেকর্ডটা কার? সেরা শুটারের অ্যাওয়ার্ড এবছর কে পেয়েছে রুহি? এলথিটিক স্টপ চার্টে কার নাম আছে? জয়ের মেয়ের এই তো নাকি? রুহি, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু এগুলির বাইরেও অনেক কিছু আছে। ও কোনো কোনো ক্লাবে যায়, কি কি খায়, কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট করে, তুই খবর রাখিস? জয় মেয়েটা আমার রুহি, খবর কি বাইরের লোকে রাখবে?
অবশ্যই রাখি। আদিবা ক্লাবে যায়? যাবে, একবার কেন 1000 বার যাবে। নিজের মেয়ের উপর এইটুকু ভরসা রাখতে পারিস না? তুই না পারলেও আমি পারি। আদিবা আমার মাথা নিচু করার মতো কাজ কখনো করতে পারে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা এটা বল, কখনো শুনেছিস আদিবা কোনো ছেলের হাত ধরে হাঁটছে বা একা কোথাও কোনো ছেলের সাথে ঘুরতে গেছে? এটা ঠিক, আমার মেয়ের রাগটা একটু বেশি, কিন্তু আদিবা যেখানে যাই ঝামেলা করুক নিজেই তার সমাধান করার ক্ষমতা রাখে। আমি আমার মেয়েকে নিয়ে গর্ববোধ করি, বুঝেছিস? আমি তোকে যেমন বানাতে চেয়েছিলাম আদিবা ঠিক তেমন হয়েছে। একদম আমার মনের মতো। শুক্রিয়া, তোর মতো হয়নি, ভাগ্যিস এমন ভীতু মায়ের মেয়ে এত সাহসী হয়েছে। রুহি হ্যাঁ আমি তো ভীতুই, কিন্তু পাপা তো হারামি। হারামি পাপার হারামি মেয়ে হবে, এটাই স্বাভাবিক। আমার কথা এখন কানে তুলছিস না তো, দেখিস ওকে নিয়ে কি বিপদে তুই পড়িস। তখন আমাকে বলতে আসিস না। জয় দেখ রুহি, তুই এতক্ষণ ধরে ওর ব্যাপারে কত খারাপ খারাপ কথা বললি, ও কি তোর মুখের উপর একটাও কথা বলল? ওর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ভাঙচুর শুরু করত। এর চেয়ে লক্ষ্মী মেয়ে আর কি করে হয় আমার তো জানা নেই। আমার মেয়ে দুনিয়ার সবচেয়ে লক্ষ্মী মেয়ে, বুঝেছিস? রুহি ওর কথা বলার প্রয়োজন কি? ওর উকিল তো আছেই, তাই না? কবে কাউকে মেরে লাশ নিয়ে এসে বলবে পাপা মজা করতে করতে মেরে ফেলছি, ভুল করিনি তো? পাপাও বলবে না মা একদমই না, যা করেছ ঠিক করেছ। শোনো আদিবা, তুমি সব করার পারমিশন পেয়ে গেছো, বুঝেছ? তুমি যাই করো তোমার বাবার কাছে অন্যায় মনে হয় না, তাই যা খুশি করতে পারো। আদিবা এসে জয়ের গলা জড়িয়ে ধরে বলল, পাপা ইউ আর গ্রেট। আমাদের মিল দেখে মাম্মামের হিংসা হয়, বুঝেছ? বাট ইউ নো আমি কখনো কোনো অন্যায় করব না। আই প্রমিস আমি তোমাকে কখনো কষ্ট দিব না পাপা, কজ আই লাভ ইউ লট। জয় আই নো মাই প্রিন্সেস। রুহিয়েদের দুইজনকে বলে কোনো লাভ নেই, যা করার আমাকেই করতে হবে। আদিবা জয়কে চুমু খেয়ে যাওয়ার ভান করল, তারপর আবার ফিরে এসে রুহিকে চুমু খেল। রুহি এমন করবে যে আদর না করে থাকাই যাবে না, পাগলি মেয়ে আমার বলে আদিবাকে চুমু খেল। জয় এই তো বুঝেছিস, শুধু শুধু এতক্ষণ রাগ করলি, আমাদের মেয়ের মতো মেয়ে হাজারে একটা হয়, বুঝেছিস? বাই মাম বাই পাপা বলে আদিবা বেরিয়ে গেল। আদিবা কলেজের উদ্দেশ্য রওনা হয়েছে, কিন্তু রাস্তায় একটা ছেলেকে দেখে ছেলেটার সাথে র্যাগিং করতে ইচ্ছা হলো আদিবার। তাই আদিবা আর তার কিছু বন্ধুবান্ধব মিলে রাস্তায় দাঁড়িয়ে ছেলেটাকে নাজেহাল করতে শুরু করল। ছেলেটা কথা কাটাকাটি করাই আদিবা রেগে গিয়ে ছেলেটাকে রাস্তায় কান ধরে উঠবস করাতে শুরু করেছে। তখনই সেখানে অরণ্যের এন্ট্রি হয়। এই প্রথম অরণ্যের সাথে আদিবার দেখা। অরণ্য, কি হচ্ছে এগুলা? একটা অসহায় ছেলেকে নাজেহাল করতে লজ্জা করছে না? আদিবা হেই, চিনিস আমাকে? কার সাথে কি বলছিস জানিস? অরণ্য ভালো করেই চিনি, বাবার বিগড়ে যাওয়া মেয়ে আদিবা চৌধুরী। আদিবা অরণ্যকে থাপ্পড় মারতে চাইলে অরণ্য আদিবার হাত ধরে বলল, সবাই তোমার বিএফদের মতো এত দুর্বল নয়, বলেই সেই ছেলেটাকে নিয়ে অরণ্য সেখান থেকে চলে গেল। আদিবা রাগে ফুঁসছে, তোকে আমি দেখে নিব। কিছুদিন পর আদিবা একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছে, হঠাৎ বান্ধবীরা বলল ট্রুথ অর ডেয়ার খেলবে। খেলা শুরু হলো, আদিবার ভাগ্যে ডেয়ার পড়ল। সবাই বলল সামনে বসা ছেলেটাকে প্রপোজ করতে হবে। আদিবা এ আর এমন কি? এক্ষুনি যাচ্ছি দেখ। আদিবা ছেলেটির পিছন দিকে ছিল, ছেলেটির মুখ না দেখেই বলল, হে হ্যান্ডসাম, আর ইউ সিঙ্গল? ইফ ইউ আর, দেন প্লিজ কাম উইথ মি বেবি। ছেলেটা পিছন ফিরে তাকতেই আদিবা অবাক হয়ে গেল, কারণ ছেলেটি অরণ্য। অরণ্য নম্রতা ভদ্রতা তো অনেক আগেই বিসর্জন দিয়েছ জানি, এখন কি লাজ লজ্জাও গিলে ফেলেছ? আদিবা তুই? অরণ্য চোখ দুইটা তো বাসায় রেখে আসো, নিয়েই এসেছ, তাই ন্যাকামি ছাড়ো। আচ্ছা বয়স কত তোমার? 15 বা 16 এর মধ্যেই মন প্রেমে ভরপুর হয়ে গেছ, এত ভালোবাসা রাখো কোথায় একটু বলবা প্লিজ?
আচ্ছা ধরলাম না দেখেই কাউকে ভালো লেগে গেছে, কিন্তু প্রপোজ করারও তো একটা ভদ্র ভাষা আছে, তাই না? তুমি যে শব্দগুলো ব্যবহার করলা এসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ? কাম উইথ মি, তাও আবার বেবি? মুখ দেখার আগেই বেবি ডাকা শুরু করে দিয়েছ? ও হ্যাঁ, আমি তো সিঙ্গেল, তা কোথায় যাব তোমার সাথে বেবি? হোটেলে? আদিবা আমি তোকে বলেই টেবিলে রাখা গ্লাস দিয়ে অরণ্যকে আঘাত করল। সেদিন থেকেই অরণ্য আদিবাকে ফলো করা শুরু করেছে। আদিবা যেখানেই যায় অরণ্যও যায়। আদিবা ব্যাপারটা লক্ষ্য করলেও কাউকে কিছু বলেনি। পাপাকে এসব বলা যাবে না, বললে পাপা ভাববে একটা সামান্য ছেলের সাথে আমি পারি না, মানসম্মানের বিষয়ে। ওকে আমি নিজেই শিক্ষা দিয়ে ছাড়ব। আগে জানতে হবে ওর বাসা কোথায় আর এলাকায় ওর পাওয়ার কেমন, তারপর ব্যবস্থা নিব। আদিবা খবর নিয়ে জানতে পারল অরণ্যের বাসা এই শহরে না, সে এখানে ভাড়া থাকে। কোথা থেকে এসেছে বা কেন এসেছে সেটা আদিবা জানে না। আসলে এসব জানার ইচ্ছে আদিবার নেই, সে শুধু শিওর হয়ে নিয়েছে পাল্টা আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে কিনা। অরণ্যের বাচ্চা, এখন আমি দেখে নিব তোকে কে বাঁচায়। আজ বাসায় ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আদিবা ক্লাবে বন্ধুদের সাথে মজা করতে করতে ঘড়ির দিকে তাকাতে ভুলে গেছিল। যখন ঘড়িতে চোখ রাখল তখন ঘড়ির কাঁটা 12টার ঘর পেরোয় গেছে। আদিবা সর্বনাশ, আজ নিশ্চয়ই পাপা আমার উপর রাগ করবে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাই এভরিওয়ান, আমাকে এখনই ফিরতে হবে। বলেই আদিবা বাসার উদ্দেশ্যে ক্লাব থেকে বেরিয়ে আসল, তার বন্ধুরা কেউ এখনও বের হয়নি। সে একাই পার্কিং সাইটে গেল গাড়ি আনতে। সাধারণত জয় চৌধুরীর মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস এই শহরে কোনো ছেলের নেই, কিন্তু নেশাগ্রস্ত ছেলেদের পক্ষে সবই সম্ভব। তাই কয়েকটা ছেলে এসে আদিবার রাস্তা আটকে দাঁড়াল। একটা ছেলে বলল, মামা কি জোসমাল দেখেছিস? ইচ্ছা করছে এখনই। অন্য একটা ছেলে আদিবার একদম কাছে এসে বলল, বেবি কোথায় যাচ্ছ? ড্রপ করে দিব নাকি ফুলটুসি? কথাগুলো শোনামাত্র আদিবার মাথায় রক্ত উঠে গেল। সে নিজের বন্দুক বের করতে চাইল, কিন্তু পরক্ষণে সে খেয়াল করল তার কাছে গান নেই। নিজের কাছে বন্দুক না থাকায় আদিবা কিছুটা ঘাবড়ে গেল। পার্কিং সাইডে সে একাই গাড়ি নিতে এসেছিল। রাত গভীর হওয়ায় আশেপাশে কেউ নেই, তাই আদিবার একটু একটু অস্বস্তি লাগছে, কারণ এখানে একটা নয় কয়েকটা ছেলে। খালি হাতে সবার সাথে লড়াই করাটা আদিবা একার পক্ষে কিছুটা কষ্টকর। ছেলেগুলি আদিবার দিকে এগিয়ে আসছে আর আদিবা পিছিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় সেখানে অরণ্যের আগমন হল। কিন্তু সে হিরো হয়ে হিরোইনকে বাঁচাতে আসেনি, বরং আদিবাকে উপহাস করতে এসেছে। অরণ্য বেশ হয়েছে। এমন একটা দৃশ্য নিজের চোখে দেখাও ভাগ্যের বিষয়ে। এমন একটা ঘটনা সাক্ষী হতে পারব ভেবেই তো নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কে বাঁচাবে এখন তোমায়? আদিবা? ও তাই নাকি? ভালো ভালো, বেশ ভালো। তা আয় আমিও দেখি তোর ভাগ্য ঠিক কতটা ভালো। বলেই আদিবা মাটিতে পড়ে থাকা একটা লোহার পাইপ নিয়ে অরণ্যের মাথায় বসিয়ে দিয়ে বলে উঠল, আদিবা নিজেই নিজেকে রক্ষা করতে পারে, তাকে কারোর বাঁচাতে হয় না, বুঝেছিস? চোখের পলকেই অরণ্যের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করল। অরণ্যকে দেখতে সাধারণ হলেও বেশ স্ট্রং, তাই এত জোরে আঘাত পাওয়ার পরেও এখনও সে নিজের পায়েই দাঁড়িয়ে আছে। পিছনের ছেলেগুলি এটা দেখে থমকে গেল, কারণ তাদের এতক্ষণে বোঝা হয়ে গেছে বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। অরণ্য দাঁড়িয়ে থাকলেও মাথা থেকে অনবরত রক্ত পড়ছে। আদিবা ছেলেগুলির দিকে তাকিয়ে বলল, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? এত দূরে কেন? মোলাকাত করবি না? আয় কাছে আয়। মাল কাকে বলে, কত প্রকার ও কি কি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেই। রক্ত দেখে সবার নেশা মোটামুটি কেটে গেছে, আর আদিবা নামটা শুনেই সবার গলা শুকিয়ে গেছে। যে যার মতো দৌড়। আদিবা, আরে পালাচ্ছিস কেন? পালিয়ে যাবি কোথায়? সবার চেহারাই আমার মুখস্থ হয়ে গেছে।
আদিবার দিকে চোখ তুলে তাকানোর মূল্য তোদের প্রত্যেকের দিতে হবে। আদিবা পাইপটা ফেলে অরণ্যের কাছে গিয়ে বলল, আসলে আমাকে এটা করতেই হতো। আমি যদি ওদের কাউকে মারতাম বাকিগুলি আমার উপর চড়াও হতো, আর সবার সাথে মোকাবেলা করার জন্য আমি এই মুহূর্তে প্রস্তুত ছিলাম না। তাই তোকে মেরে দিলাম। অরণ্যকে দেখতে যতটা সহজ সরল মনে হচ্ছে আসলে সে ততটা না, তার মুখে রহস্যময় হাসি। আদিবা, বাহ, বেশ স্ট্রং তো তুই, এখনই মুখে হাসি। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস সঠিক সময়ে আসার জন্য। চল তোকে হাসপাতালে দিয়ে আসি বলে অরণ্যকে নিয়ে আদিবা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আদিবা নিজে বাঁচতে অরণ্যের মাথায় আঘাত করার পর তাকে নিয়ে নিজেই আবার হাসপাতালে গেল। হাসপাতালে যেতে যেতে অরণ্য অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার বলেছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্ত দিতে হবে, কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত নেই। আদিবা, চিন্তা করবেন না ডাক্তার আঙ্কেল, আমি রক্তের ব্যবস্থা করতেছি। রাত 2:30 বেজে গেছে, আদিবা বাসায় ফিরেনি এখনো। জয়ের অবস্থা পাগল, প্রায় আদিবাকে বারবার ফোন করছে কিন্তু ফোন সুইচ অফ। রুহি, আগেই বলেছিলাম, এবার বেশি আদর আর স্বাধীনতার ফল ভোগ কর। জয়া, রুহি চুপ করবি প্লিজ, আমার ভালো লাগছে না। এতগুলি গার্ডস থাকতে মেয়ে একা একা বের হয় কি করে, আমি তো সেটা বুঝতে পারছি না। রুহি, ও আচ্ছা, তোর মনে হচ্ছে আদিবা কোনো বিপদ পড়েছে? জয়, তাছাড়া আর কি? রুহি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওর কিছু হয়নি, আদিবা ক্লাবে ছেলেদের সাথে মজা করতেছে, বুঝেছিস? জয় রুহিকে ধমক দিয়ে বললে, কদম চুপ, আর একটা কথা বললে আমি ভুলে যেতে বাধ্য হব। তুই কে? আমাকে হাত তুলতে বাধ্য করিস না। তুই আদিবার মা হলেও তুই ওর ব্যাপারে 1% জানিস না, বুঝেছিস? রুহি, আমি জানতেও চাই না, কিন্তু তুই একটা কথা জেনে রাখো, খুব তাড়াতাড়ি আমি আদিবার বিয়ে দিব। জানি ওর মাত্র 16 বছর, বিয়ের বয়স হয়নি, কিন্তু আমি বাধ্য হচ্ছি। মা হয়ে মেয়ের উছন্নে যাওয়াটা আর মানতে পারব না। আগামী 1 মাসের মধ্যেই ওর বিয়ে দিব। জয়, তুই তোর ফালতু চিন্তা ভাবনা করতে থাক, আমি আদিবাকে খুঁজতে যাচ্ছি বলেই জয় বেরিয়ে গেল। এদিকে আদিবা রক্তের ব্যবস্থা করে দিয়ে অরণ্যের বেডের পাশে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর অরণ্যের জ্ঞান ফিরল। অরণ্যের জ্ঞান ফিরায় আদিবা নিশ্চিন্ত হয়ে কয়টা বাজে দেখার জন্য ফোনের দিকে তাকালো, কিন্তু ফোন অফ। ফোন যে কখন অফ হয়েছে আদিবা বুঝতেই পারেনি। সে তাড়াতাড়ি ফোন অন করে জয়কে ফোন দিল। জয়, মাম্মাম তুমি কোথায়? এত রাত হয়ে গেছে, বাসায় ফিরনি কেন? ফোন অফ কেন ছিল? আদিবা, পাপা আমি হসপিটালে বলার সাথে সাথেই ফোন আবার অফ হয়ে গেল, ফোনে চার্জ শেষ। এদিকে জয়ের মাথা খারাপ হয়ে গেল। জয়, আমি জানতাম আমার মেয়ে ভুল কিছু করতে পারে না, কিন্তু হাসপাতালে কি করছে? ওর কিছু হয়নি তো? কথা শুনে তো মনে হলো সুস্থই আছে। জয় কয়েকটা হাসপাতালে খবর নিয়ে সেই হাসপাতালে পৌঁছাল যেখানে আদিবা আছে। আদিবাকে দেখেই জয় তাকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো তো? আদিবা, হ্যাঁ পাপা, আমার কিছু হয়নি। আদিবা অরণ্যকে দেখিয়ে বলল, ওর হয়েছে। জয়, কে ও, আর কি হয়েছে ওর? আদিবা সব বলতে যাবে তখনই অরণ্য বলে উঠল, বাইক অ্যাক্সিডেন্ট। আদিবা অবাক হয়ে অরণ্যের দিকে তাকাল। অরণ্য, আমি অরণ্য আঙ্কেল, রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করে পড়েছিলাম, আপনার মেয়ে আমাকে বাঁচিয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ম্যাডাম অনেক করেছেন আমার জন্য। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। রাত হয়ে গেছে, আপনারা বাসায় যান আঙ্কেল, আমি ঠিক আছি। জয়, তোমার বাড়িতে খবর দেই, উনারা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। অরণ্য, আমার বাসা শহরে নয়, অনেক দূরে গ্রামে। তাই আমি চাচ্ছি না তাদের এই ব্যাপারটা জানাতে, শুধু শুধু টেনশন করবে। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি এখন ঠিক আছি, আপনারা যান। জয় আর কথা বাড়াল না, ঠিক আছে তুমি বিশ্রাম নাও, আমি আবার সকালে আসব বলে জয় আদিবাকে নিয়ে হাসপাতালের বিল মিটিয়ে বাসায় ফিরে আসল।
আদিবা শুয়ে শুয়ে ভাবছে, ওকে তো আমি মেরেছি তাও কোনো কারণ ছাড়া, তবুও পাপার কাছে মিথ্যা কেন বলল? হয়তো ভালমানুষই দেখিয়েছে, তাই না? পরদিন সকালে জয় হাসপাতালে গেল। সে অরণ্যকে পায়নি, কারণ আদিবা ভোরা বেলায় হাসপাতাল ছেড়ে চলে গেছে। তারপর কিছুদিন কেটে গেছে, অরণ্যের সাথে আদিবার দেখা হয়নি। কিন্তু হঠাৎ একদিন অরণ্য আদিবার রাস্তা আটকে দাঁড়িয়ে হাঁটু মোড়ে বসে বলল, আমি তোমাকে ভালোবাসি। আদিবা ইডিয়েট, নিজেকে কি ভাবো? পাপার সামনে দুইটা মিথ্যা বলে আমাকে পটিয়ে ফেলতে পারবে ভেবেছ? এত সহজ না। এর আগে আমাকে এই কথাটা যারা যারা বলেছে সবার করুণ অবস্থা হয়েছে। তোমার সাথে তেমন কিছু হোক আমি চাই না, তাই ভালোই ভালো বলছি, সময় থাকতে ঠিক হয়ে যাও। এটাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বুঝেছ? বলে আদিবা চলে গেল। কিন্তু অরণ্য আদিবার পিছু ছাড়ছে না। যেখানেই আদিবা যায় অরণ্য সেখানেই যায়। আদিবা, আর কতবার বলবো আমার পিছু ছাড়ো? কথাই শুনছ না? মরতে চাও নাকি? অরণ্য, না তো ভালোবাসতে চাই। আদিবা, আমি তোমার সাথে এখন পর্যন্ত কোনো ভালো ব্যবহার করেছি বলে তো আমার মনে পড়ছে না। তাহলে ভালো কেন বাসো? অরণ্য, সারা জীবন একসাথে থাকতে চাই বলে। আদিবা, মাথার তার নিশ্চয়ই ছিঁড়ে গেছে। অরণ্য, না, ঠিকই আছে। আদিবা ইডিয়েট। যতই দিন যাচ্ছে দিন দিন অরণ্যের পাগলামি বেড়ে চলেছে। হঠাৎ আদিবা লক্ষ্য করল তার কোনো ছেলে বন্ধু তার সাথে তেমনভাবে মিশছে না। ক্লাবেও কোনো ছেলে আদিবার ডান্স পার্টনার হতে চায় না। আদিবার বিষয়টা অদ্ভুত লাগল। সে বেশ জোরাজোরি করে তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারল কোনো ছেলে সবাইকে হুমকি দিয়েছে, আর ছেলেটার নাম অরণ্য। আদিবার প্রচণ্ড রাগ হল কথাটা শুনে। আদিবা সেদিনও অরণ্যকে খুব মারল, কিন্তু এবার নিজে নয়, গার্ডসদের দিয়ে মারাল। অরণ্য কোনো প্রতিবাদ না করেই মার খেল। আদিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল, তারপর কাছে গিয়ে বলল, আদিবা, এবার পিছু ছাড়বে তো নাকি? অরণ্য মুখের রক্ত মুছতে মুছতে বলল, ঘরের বউ বানিয়ে ছাড়ব। আদিবা, বাঁচার ইচ্ছা নেই? অরণ্য, আছে, তবে একা নয়, তোকে সাথে নিয়ে। আদিবা, এত সাহস আমাকে তুই করে বলছ? অরণ্য, দুধের দাঁত এখনো পড়েনি, তাও এত ভাব কোথায় পাও? তোমার যদি 18 বছর হতো এক্ষুনি বিয়ে করতাম। আদিবা, কি আছে তোমার? গ্রামের একটা ছেলে ভাড়া বাসায় থাকো, খেতে পাও কিনা সন্দেহ আছে, আমাকে তুমি ডিজার্ভ করো? অরণ্য, অনেক হিসেব জমে গেছে, ফল মিলাতে হবে, অপেক্ষা করো মিস আদিবা, প্রতিটা হিসেব আমি মিলাব। আদিবা, আমাকে হুমকি দেওয়ার সাহস হয় কি করে? আদিবা গার্ডসদের বলল, একে এত মারবে যেন আয়নায় নিজেকে দেখতে ভয় পায়। গার্ডসরা সেদিন অরণ্যকে এতই মেরেছিল যে 1 মাস ধরে সে হাসপাতালে ছিল। কিন্তু সুস্থ হওয়ার পরেও সেই একই ঘটনা। আদিবার পিছু অরণ্য কিছুতেই ছাড়ছে না। আদিবার বিষয়টা রহস্যজনক লাগল। কোনো ছেলেকে এত মারার পর ভালোবাসা তো দূর, নিজের বউকে ছেড়ে দিতেও দ্বিধা করার কথা না, তাহলে এই কেন আমার পিছু ছাড়ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে আদিবা একদিন হুট করে অরণ্যের বাসায় চলে গেল। অরণ্য রুমে নেই, কিন্তু রুমের ভিতরটা দেখে আদিবা অবাক হয়ে গেল। কারণ খুব সুন্দর করে রুমটা সাজানো। দামি ফোন, ল্যাপটপ, এক্সক্লুসিভ ব্র্যান্ডের গাড়ির চাবি সবই আছে তার রুমে। বিন হোল্ডারে জমে থাকা 5 স্টার হোটেলর হোম ডেলিভারির খাবারের প্যাকেটগুলো প্রমাণ করছে অরণ্য প্রতিদিন বাইরের খাবার খায়। অরণ্য সবার সামনে সাধারণভাবে থাকে, কিন্তু বাসার ভিতরে বিলাসবহুল জীবন যাপন করে। কিন্তু ও একা একা এখানে থাকে কেন? আদিবা মনে মনে ভাবছে, দেখে তো মনে হচ্ছে না এই ছেলে এত গরিব। কিন্তু সবার সামনে গরিব হওয়ার অভিনয় করে কেন? তখনই অরণ্য ওয়াশরুম থেকে বের হল। আদিবাকে দেখে অরণ্য চমকে উঠল। সে এখন কি করবে বুঝতে পারছে না। এদিকে আদিবাও ধাক্কা খেল অরণ্যকে দেখে। সে অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে।
অরণ্য আপাতত খালি গায়ে আছে, তাই তার সিক্স প্যাক বডি লুকানোর অপশান নেই। এইমাত্র শাওয়ার নেওয়ায় মেকআপ নিয়ে লুক চেঞ্জ করতেও পারছে না। এতদিন সে আদিবার সামনে একভাবে থাকত, আজ পুরোটাই আলাদা। ফর্সা, লম্বা, পারফেক্ট বডি শেপ, পিঙ্ক ঠোঁট আর তার সিল্কি ভেজা চুল দেখে যে কোনো মেয়ে ক্রাশ খেতে বাধ্য, যেমনটা এই মুহূর্তে আদিবাও খেয়েছে। আদিবা মনে মনে নিজেই নিজেকে বলছে, এই ছেলেটা এত সুন্দর কেমনে হতে পারে? এটাই কি সত্যিও সেই হাবা গুবা আনস্মার্ট ছেলেটা? আমি কি ভুল দেখছি? অরণ্য কি বলবে বুঝতে পারছে না, আমতা আমতা করে বলল, আপনি না, মানে তুমি এখানে কি করছো? আদিবা অরণ্যের কথায় নড়ে উঠল, তারপর নিজেকে সামলে বলল, না আসলে এদিকেই ফ্রেন্ডের বাসায় এসেছিলাম, শুনলাম এটাই তোমার বাসা, তাই আসলাম। কোনো সমস্যা? অরণ্য, হ্যাঁ অবশ্যই সমস্যা, না মানে আসলে এটা আমার বাসা না, আমি আর এক ফ্রেন্ড এখানে থাকি, এসব কিছুই আমার নয়, আমার ফ্রেন্ডের। ও বাইরে গেছে। ও এসে যদি দেখে রুমে একটা মেয়ে, ও আমাকে কি ভাববে? হয়তো এখান থেকে বের করেই দিবে। তুমি এখনই যাও এখান থেকে। আদিবা মনে মনে ভাবছে, সব জেনে ফেলেছি, তাই তাড়াতাড়ি বের করে দিতে চাচ্ছ, তাই তো? কিন্তু আদিবা চৌধুরী তো এত বোকা না, রুমটা দেখে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে এখানে অন্য কেউ থাকে না, আর ল্যাপটপের স্ক্রিনের ওয়ালপেপারে তোমার নিজের পিক প্রমাণ করছে এগুলো তোমারই। আমার তো আগেই সন্দেহ হয়েছিল, এখন শুধু চাই প্রমাণ। যার জন্য আমার এখানে আসা, সেটা না করে তো আমি যাব না। আদিবা, এক্ষুনি চলে যাব, আমাকে একটু পানি খাওয়াবে প্লিজ, খুব পিপাসা পেয়েছে। অরণ্য, এটা আবার কেউ কিভাবে মানা করতে পারে, নাকি যত সব টেবিলে রাখা আছে গিয়ে খেয়ে নাও। আদিবা পানি নেওয়ার সাথে সাথে টেবিলে রাখা ফুলদানিতে স্পাই ক্যামেরাটা রেখে দিল, যেই কারণে সে এখানে এসেছিল। আদিবার কাজ শেষ, তাই পানি খাওয়ার ভান করে এসে তাড়াতাড়ি বের হয়ে যেতে চাইল। অরণ্য পিছন থেকে টি শার্ট পরতে পরতে বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোনো উদ্দেশ্য ছাড়া এখানে আসার মেয়ে তো তুমি নও মিস। এটা ঠিক। এখানে কথা বলা যাবে না, বাড়িওয়ালা প্লাস আমার ফ্রেন্ড মাইন্ড করবে, কিন্তু বাইরে তো কথা বলাই যায়, তাই না? চল সামনের ক্যাফেতে বসি। আদিবা, আমার কাজ হয়ে গেছে, তাই এখন তোমার সাথে কিছুটা ভালো ব্যবহার করাটা আমার কাছে কোনো ব্যাপার না, মনে মনে। ঠিক আছে চলুন। অরণ্য, কি বললে আবার বলো প্লিজ। চলুন। আদিবা, হ্যাঁ বয়সে আপনি তো আমার অনেক বড়, তাই এখন থেকে আপনি করে বলবো। অরণ্য, এখানে আপনাকে দেখাটা আমার জন্য একটা ধাক্কা ছিল, আর এখন আপনার কথা শুনে আমি শকট। আদিবা, যাই তাহলে। অরণ্য জেল দিয়ে নিজের চুল সেট করে নিল, তারপর সাদা টি শার্টের হাতগুলো কনুই পর্যন্ত ভাঁজ করে, ডান হাতে একটা ব্রেসলেট আর কাল সানগ্লাসটা পরে বলল, গাড়ি এনেছ? আদিবা তো একদৃষ্টিতে অরণ্যকেই দেখছে, কি আর বলবে, মাথা নেড়ে মানা করল। অরণ্য নিজের ফোন, ওয়ালেট আর একটা ক্রেডিট কার্ড সাথে গাড়ির চাবিটা নিয়ে বলল, চলো। অরণ্য, আরে দাঁড়িয়ে আছো কেন? অবাক হওয়ার কিছু নেই, ফ্রেন্ডের জিনিস ব্যবহার করা যায়, চলো। আদিবা, ফ্রেন্ড বাইরে যাওয়ার সময় সবকিছুই রেখে যায়, তাই না? এমনকি ওয়ালেট সাথে কার্ডও। অরণ্য, হ্যাঁ রেখে যায়, তোমার কোনো সমস্যা? আদিবা, না আমার কিসের সমস্যা, এমনি বললাম চলুন। দুইজন মিলে গাড়ি থেকে নেমে ক্যাফেতে ঢুকতে যাবে, তখন আদিবার কয়টা বান্ধবী এসে বলল, আদিবা তুই এখান? আদিবা, হ্যাঁ মানে একটু এসেছিলাম, উনি নিয়ে এসেছেন। সবাই অরণ্যের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। হুজ দিস গাই? সো ড্যাশিং অ্যাজ লাইক আ প্রিন্স, মোস্টলি হট অ্যান্ড নাইস লুকিং। কে রে এটা আদিবা? এত সুন্দর দেখতে? পরিচয় করিয়ে দে আমাদের সাথে। অরণ্য এদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। আদিবা পরিচয় দেওয়ার আগেই অরণ্য হাত বাড়িয়ে সবার সাথে হ্যান্ডশেক করে বলল, হাই গাইজ, আই এম অরণ্য। আপাতত আদিবার সাথে আমার কোনো রিলেশন নেই, আই মিন লাইন মারছি।
আদিবার একটা ফ্রেন্ড বলে উঠল, ও মাই গড, দেখতেও যেমন হ্যান্ডসাম, ব্যবহারও তেমনই স্মার্ট। শুধু ক্রাশ খেয়ে মন ভরবে নাইসস বেবস, যদি এমন একটা বিএফ হতো আমার। আদিবা মানা কে করছে? নিয়ে যা যত সব। বলেই আদিবা হন হন করে হেঁটে ক্যাফের ভিতরে চলে গেল। অরণ্যর আদিবাকে দেখে খুব হাসি পাচ্ছে। পিচ্চি মেয়ে ইমোশন কন্ট্রোল করা এখনো শিখেনি, সবার সামনেই প্রকাশ করে দিল। সো সেড বেবি, আমায় পছন্দ তো করো না, তাহলে অন্য মেয়েকে আমার পাশে সহ্য কেন করতে পারো না মনে মনে? অরণ্য সবাইকে বাই বলে আদিবার পিছন পিছন গেল। আদিবা গাল ফুলিয়ে বসে আছে। অরণ্য এসে হেসে হেসে বলল, আইসক্রিম খাবে? আদিবা টেবিলে রাখা সামনের গ্লাসটা ফেলে দিয়ে বলল, তুই খা, তোর 14 গোষ্ঠীকে খাওয়া আমার লাগবে না। আমি চলে যাব এখনই। অরণ্য জোরে হেসে দিয়ে বলল, আচ্ছা তাহলে তোমার বান্ধবীদের ডেকে আনি, এসেছি যখন এভাবে চলে তো যাওয়া যাবে না। একটু আড্ডা দেই। আদিবা কিছু না বলে ফোন বের করে কাকে যেন মেসেজ দিল। অরণ্য গার্ডস ডাকলে বুঝি? আমাকে আবার মারবে? আদিবা শান্ত হয়ে বলল, আরে না, আমার জন্য একটা কিটকেট নিয়ে আসুন না প্লিজ। অরণ্য কি মেয়েরে বাবা, এই আগুন হয়ে যায়, এই আবার বরফ হয়ে যায়। ওয়েট আনছি বলে চলে গেল অরণ্য। অরণ্য ফিরে এসে অবাক হয়ে গেল, কারণ সে আদিবাকে একা রেখে গেছিল, কিন্তু এখন সেখানে 9টা মেয়ে। আদিবা গার্লস, লেটস ইন্ট্রোডিউস, দিস ইজ অরণ্য। অরণ্য আদিবার মাথা নিশ্চয় খারাপ হয়ে গেছে। তার মানে এসএমএস দিয়ে এদের ডেকেছিল, তাই হুট করে রাগ কমে গেছিল, কিন্তু কি করতে চাচ্ছে? আমাকে নাজেহাল করতে চাইছে। মেয়েগুলো সবাই মিলে এখন আমার সাথে ফ্লাডিং করবে, এই তো। বোকা আদিবা, আমি তো সবগুলোকেই ম্যানেজ করে নিব, কিন্তু তিনি কি সেগুলো মেনে নিতে পারবেন? একজনের টাই সহ্য করতে পারেননি, গাল ফুলিয়েছিল, এখন তো কেঁদে দিবে। বয়স কম হলে যা হয় আর কি, বুদ্ধি কম, বোঝে বেশি। হোক, আমার আর কি করার আছে? ইট মারলে পাটকেল তো খেতেই হবে, নিজেই নিজের বিপদ ডেকেছ বেবি। অরণ্য আদিবার মাথা নিশ্চয় খারাপ হয়ে গেছে। তার মানে এসএমএস দিয়ে এদের ডেকেছিল, তাই হুট করে রাগ কমে গেছিল, কিন্তু কি করতে চাচ্ছে? আমাকে নাজেহাল করতে চাইছে। মেয়েগুলো সবাই মিলে এখন আমার সাথে ফ্লাডিং করবে, এই তো। বোকা আদিবা, আমি তো সবগুলোকেই ম্যানেজ করে নিব, কিন্তু তিনি কি সেগুলো মেনে নিতে পারবেন? একজনের টাই সহ্য করতে পারেননি, গাল ফুলিয়েছিল, এখন তো কেঁদে দিবে। বয়স কম হলে যা হয় আর কি, বুদ্ধি কম, বোঝে বেশি। হোক, আমার আর কি করার আছে? ইট মারলে পাটকেল তো খেতেই হবে, নিজেই নিজের বিপদ ডেকেছ বেবি। অরণ্য, আদিবা, আমার পরিচয়টা আমাকেই দিতে দাও। হ্যালো গাইজ, দিস ইজ র্যাটস। নামটা তো আগেই শুনেছ, এখন পরিচিত হই। আদিবা র্যাটস মানে? তুমি তো অরণ্য। অরণ্য, হ্যাঁ আমার নাম অরণ্য। র্যাটস একটা টাইটেল মাত্র, ক্লাবের সবাই আমাকে র্যাটস বলেই ডাকে। আদিবা, এখন প্লিজ এটা বলো না যে তুমি আমাদের ক্লাবের ব্র্যান্ড এম্বাসিডর র্যাটস। অরণ্য একটু হাসল। তখনই আদিবার বান্ধবী মালিহা বলে উঠল, উনি আর কি বলবে আদিবা? উনি তো সত্যিই সেই র্যাটস যার ভয়েজের জন্য ক্লাবের সবাই পাগল। যদিও তিনি কারো সামনে গান করেন না, কিন্তু আমরা সেদিন গেছিলাম অটোগ্রাফ আনার জন্য, তখনই পরিচয় হয়। কিরে তোরা সবাই চুপ কেন বল? আদিবার বান্ধবী সবাই বলে উঠল, আপনার সাথে এখানে এভাবে দেখা হবে চিন্তাই করতে পারিনি। মালিহা, থ্যাঙ্কস আদিবা, আমাদের এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার তো বিশ্বাসই হচ্ছে না, র্যাটসের সাথে আমরা ক্যাফেতে, ক্লাবের অন্য মেয়েরা কি যে জেলাস হবে এটা জেনে উফফ, খুব ভালো লাগছে। সবাই অরণ্যের সাথে সেলফি তুলতে ব্যস্ত। অরণ্যকে পেয়ে সবাই খুশিতে আত্মহারা। আদিবা রাগে ফেটে যাচ্ছে। সবাই ভুলেই গেছে তাদের কেন এখানে ডেকেছিল। আদিবা ধমক দিয়ে বলল, কি হচ্ছে এসব?
মালিহা কি হচ্ছে মানে? র্যাটসের সাথে সেলফি মানে বুঝিস? হাজার মেয়ের ক্রাশ র্যাটস। আমার তো ভাবতেই কেমন কেমন লাগছে। কিন্তু তুই এভাবে বসে আছিস কেন? আয় পিক তুলবি না? র্যাটস তো তর প্রিয় একজন। তুই তো না দেখেই ভয়েজের শুনেই উনার উপর ক্রাশ খেয়েছিলি। আদিবা হ্যাঁ প্রিয়, কিন্তু সেটা র্যাটস এই বাদরটা নয়। অরণ্য বোঝল আদিবার রাগ হচ্ছে, তাই আদিবাকে আর একটু রাগানোর জন্য বলল, আসলে আমার একটু তাড়া আছে, যেতে হবে। মালিহা আর একটু থাকুন না প্লিজ। অরণ্য ইউ নো বেবি, আমি কারোর সামনে আসি না। এখন সবাই জেনে গেলে প্রবলেম হয়ে যাবে। তবে আমি তোমাকে খুশি করে দিতে পারি। মালিহা আমি কি সত্যি শুনলাম র্যাটস আমায় বেবি বলে ডাকলো? ওহ মাই গড। অরণ্য নিজের পকেট থেকে একটা পেন বের করে মালিহার ঘাড়ের চুল সরিয়ে একটা সাইন করে দিল। মালিহা তো সেই খুশি, কিন্তু রাগে আদিবার হাত পা কাঁপছে। আদিবা আমি কি এখানে এমন লুতুপুতু প্রেম দেখতে এসেছিলাম? চিনা নেই জানা নেই একটা মেয়ের যেখানে খুশি টাচ করে ফেলছে আর মেয়েটাও কিছু বলছে না। যত সব মেজাজটাই খারাপ করে দিল। এই মালিহা শোন, তোদের সবাইকে বলছি আজকের পর তোদের কাউকে আমার চোখের সামনে কখনো দেখতে চাই না, বুঝেছিস? আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বিদায় হ সবাই, সাথে এই দুশ্চরিত্র র্যাটস না পেটস এটাকেও নিয়ে যা। অরণ্য এই ক্যাফেটা কি জয়চৌধুরীর? কই কোথাও তো তোমার ছবি দেখতে পাচ্ছি না। জয় চৌধুরীর হলে আদিবার ছবি অবশ্যই থাকত। যেহেতু ক্যাফেটা তোমার বাবার নয় তাই। তোমার ভালো না লাগলে তুমি যেতে পারো। ওরা যাবে না। আদিবা হেই ইটিয়েট, আদিবার সাথে এভাবে কথা বলার সাহস পাস কোথা থেকে? আমি এখানে দাঁড়িয়েই ক্যাফেটা কিনতে পারি, বুঝেছিস? অরণ্য যেমন বাবা তেমন তার মেয়ে বদমেজাজি, নিজেদের ভুল কখনোই তাদের চোখে পড়ে না। আদিবা ধৈর্যের লিমিট পেরিয়ে যাচ্ছে, বাঁচতে চাইলে দূর হয় এখান থেকে। অরণ্যজয় চৌধুরীর সাথে হিসাব না মিলিয়ে আমি কোথাও যাব না, এমনকি মরবো ও না, বুঝেছ? কথাগুলো বলেই অরণ্য চলে গেল। আদিবাও বাসায় ফিরে আসল, কিন্তু অরণ্যের শেষ কথাগুলি তাকে ভাবাচ্ছে। পাপার সাথে অরণ্যের কি হিসেব? আমাকে জানতেই হবে। সে ল্যাপটপ খুলে বসল অরণ্যের বাসায় রাখা ক্যামেরার ফুটেজ দেখার জন্য। সে দেখল অরণ্য বাসায় ফিরে ভাঙচুর করছে। অরণ্যকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, বাবা মেয়ে মিলে অনেক করেছ, আর না, এবার আমার পালা। এইটুকু দেখার পরেই অরণ্য যে ফুলদানিতে ক্যামেরা রাখা সেই ফুলদানিটা ভেঙে ফেলল। আদিবা যতটুকু দেখল তাতে অবাক হয়ে গেল। অরণ্যের এত রাগ আগে তো জানতাম না। কি হচ্ছে এসব? তার মানে এসব কিছুর পিছনে অরণ্য এর কোনো উদ্দেশ্য আছে? পাপার প্রতি এত রাগ কেন ওর? এর মধ্যেই আদিবার ফোন বেজে উঠল। আদিবা, কে বলছেন? অপর পাশ থেকে, আমাকে কি বোকা মনে হয় তোমার? দুধের বাচ্চা হয়ে আমার সাথে গেম খেলার সাহস পাও কোথা থেকে? আদিবা এসবের মানে কি? অরণ্য মানেটা তো তুমি বলবা। আমার রুমে ক্যামেরা রাখার মানে কি আদিবা? আমি আগেই বুঝেছিলাম স্বার্থ ছাড়া তুমি আমার বাসায় আসব না। বাবার মতো ধোঁকাবাজ হয়েছ, তাই না? আদিবা এই মুখ সামলে কথা বলো, কার সাথে কি বলছো জানো? অরণ্য রাগে গজগজ করছে। এতদিন অনেক করছো তুমি, গালি দিয়েছ, মেরেছ, কিছু বলিনি, কিন্তু আজ আমায় ধোঁকা দিল। কি সুন্দর হেসে হেসে বললে পানি খাবে, এই ছিল তোমার পানি খাওয়া? আমি সব মানতে পারি, ধোঁকা নয়। তোমার বাবাও একজন ধোঁকাবাজ, তুমিও আমাকে নিয়ে অনেক খেলেছ। এখন দেখবে আমি ঠিক কি কি করতে পারি। আদিবা আমিও চ্যালেঞ্জ একসেপ্ট করলাম, দেখি কার দৌড় কত দূর। রাতে অরণ্য শুয়ে শুয়ে চিন্তা করতেছে কি করলাম এসব। সব হিসেবে গন্ডগোল লাগিয়ে দিলাম। এতদিনের সব প্লেন, ধৈর্য, স্যাক্রিফাইস সব এক মুহূর্তেই ব্যর্থ করে দিলাম।
আদিবা তো প্রায় পটে গেছিল, তাই অন্য কাউকে আমার সাথে মানতে পারতেছিল না, কিন্তু এখন তো সব শেষ। কি করা যায়? আদিবাকে বোঝাতে হবে আমি ওকে ভালোবাসি। জানি মানবে না, তবুও আমার চেষ্টা করতে হবে। এদিকে আদিবা, এতদিন ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু আজ বুঝলাম এর পিছনে কোনো কারণ আছে। তুমি আমার সাথে যাই করো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, সুযোগ দিয়েছি, কিন্তু তুমি যদি আমার পাপাকে যদি কষ্ট দিতে চাও, আমি কিছুতেই মানব নামি অরণ্য আহমেদ। পরদিন স্কুল শেষে আদিবা কোচিং এ যাচ্ছিল। ভর দুপুর হওয়ায় রাস্তায় তেমন কেউ নেই। হঠাৎ করেই আদিবার সামনে একটা গাড়ি এসে থামল। আদিবা কিছু বোঝার আগেই জ্ঞান হারাল। যখন জ্ঞান ফিরল, তার চোখ হাত বাঁধা ছিল। আদিবা, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? অরণ্য। আদিবা, আমি জানতাম তুমি ছাড়া কেউ নয়, কিন্তু তুমি কি জানো, পাপা যখন দেখবে আমি নেই, তোমাকে কেটে টুকরা টুকরা করে শকুনদের খাওয়াবে। অরণ্য, আপাতত তুমি কোচিংয়ে আছো, তাই তোমাকে কেউ খুঁজছে না, আর যতক্ষণ তোমার জ্ঞান ছিল না ততক্ষণে শহর ছেড়ে অনেক দূরে চলে এসেছি আমরা। তবে চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু শান্তিতে নীরবে একটু কথা বলতে চাই। প্রায় 3 ঘন্টা পর অরণ্য আর আদিবা একটা জঙ্গলে পৌঁছাল। অরণ্য আদিবার চোখ আর হাত খুলে দিল। অরণ্য, আমি তোমাকে অনেক ভালোবাসি। আদিবা, প্লিজ একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলি ভাবো, প্লিজ আদিবা, প্লিজ। আদিবা, অনেক হয়েছে আর না। এমন নির্জনার ভয়ঙ্কর জায়গায় কেউ ভালোবাসার কথা বলতে আসে না, আমি সব বুঝেছি। অনেক সুযোগ তোমাকে দিয়েছি, তুমি শোননি, তোমার সময় শেষ। অরণ্য, দ্য গেম ইজ ওভার বলেই আদিবা স্কুল ব্যাগ থেকে রিভলভার বের করে অরণ্যকে উদ্দেশ্য করে ফিগার টেনে দিল। অরণ্য ভাবতেও পারেনি স্কুল ব্যাগে গান থাকতে পারে বা আদিবা এমন কিছু করতে পারে, তাই অরণ্য কিছু বোঝার আগেই গুলি এসে তার বুকে লাগল। আদিবা, অনেকবার বলেছিলাম তুমি শুননি। তোমার মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী। অরণ্য। অরণ্য, তাতে আমার কোনো আফসোস নেই, প্রিয়জনের হাতে মরতে পারছি এই অনেক। কিন্তু তোমাকে কে বাঁচাবে আদিবা? আমার রক্তের গন্ধে এখনই চারদিক থেকে বন্য পশুরা বের হয়ে আসবে। তাদের মৃত খাবারের চেয়ে জীবন্ত খাবার বেশি প্রিয়। তোমাকে ওরা ছাড়বে না। আর এখনই চারদিক অন্ধকার হয়ে যাবে। তুমি এখান থেকে যাও প্লিজ, তাড়াতাড়ি যাও। জানি তুমি এই জঙ্গল থেকে বের হতে পারবে না, কিন্তু আমার গাড়িটা নিয়ে পালাতে পারবে। চাবিটা নাও আর তাড়াতাড়ি যাও প্লিজ। আদিবা অরণ্যকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু অরণ্য চায়নি, তাই অরণ্যকে ফেলেই আদিবা চলে এসেছে। এই ঘটনার 2 মাস কেটে গেছে, কিন্তু এখনও আদিবার সংশয় কাটেনি। সে যদিও কাউকে এ ব্যাপারে কিছু বলেনি, তবু তার মনে মনে অপরাধবোধ কাজ করে। কারণ সে সঠিকভাবে জানত না অরণ্য কি সত্যিই ওকে ভালোবাসত, নাকি জয়ের প্রতি তার কোনো রাগ ছিল। সঠিক প্রমাণ ছাড়া এত বড় কাজ করা উচিত হয়নি, সেটা যখন বোঝল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আদিবা প্রতি রাতেই অরণ্যকে স্বপ্ন দেখে। কখনো স্বপ্নে দেখে অরণ্য মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে আদিবাকে পালাতে বলছে, আদিবাকে বাঁচাতে চাইছে। আবার কখনো স্বপ্নে দেখে হিংস্র প্রাণীরা অরণ্যকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। 2টা দৃশ্যই আদিবাকে যন্ত্রণা দেয়। সে আদিবা প্রতি রাতেই প্রচণ্ড মানসিক যন্ত্রণা ভোগ করে। ঘুমের ওষুধ ছাড়া এখন আর ঘুমাতে পারে না। কিন্তু সে কাউকে এই ব্যাপারে কিছু বলেনি, এমনকি তার পাপাকেও না। কারণ জয় অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর আদিবা যেটা করেছে সেটা গুরুতর অন্যায়। প্রতিদিনের মতোই আজকেও আদিবা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, কিন্তু প্রতিদিনের মতো আজকে তার ঘুম ভাঙেনি। আজকের সকালটা কিছুটা অন্যরকমভাবে শুরু হয়েছে। সকালবেলা অনাকাঙ্ক্ষিত কারোর বুকে নিজেকে আবিষ্কার করে আতকে উঠল আদিবা। আদিবা খেয়াল করে দেখল কারোর বাহুডোরে আবদ্ধ। সে নড়তে পারছে না, তাই মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না,
আদিবা বেশ চেষ্টার পর মুখটা যখন দেখল সাথে সাথে চিৎকার করে উঠল। কারণ এটা অরণ্য। আদিবার চিৎকারে অরণ্যের ঘুম ভেঙে গেল। আদিবা, আপনি? অরণ্য কিছুটা অন্মনস্ক হয়ে বলল, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? কিন্তু অরণ্য তো সেটা হতে দিবে না। আদিবা, আপনি বাঁচলেন কিভাবে? অরণ্য, সে তো অনেক কাহিনী পড়ে বলি। আদিবা, আমি এখানে কেন? অরণ্য, ভেবেছিলাম হাত পা বেঁধে মেঝেতে ফেলে রাখি। পরে আবার মায়া হলো তাই একটু বিছানায় শুতে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখি বিড়ালের বাচ্চার মতো কিছু একটা আমার গায়ের উপর উঠে আসছে। তাকিয়ে দেখি এটা বিড়ালের বাচ্চা নয়, মিস আদিবা। আদিবা দৌড়ে এসে অরণ্যকে জড়িয়ে ধরে বলল, আপনি আমায় এত ভালোবাসেন, কিন্তু আমি বুঝতেই পারিনি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। অরণ্য উচ্চস্বরে হেসে আদিবাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, কিসের ভালোবাসা? বিছানায় শুতে দিয়েছি মানেই কি ভালোবাসা? আদিবা অবাক হয়ে বলল, না, এটা হয়তো ভালোবাসা না, কিন্তু নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়ে অন্য একজনকে বাঁচাতে চাওয়াটা তো নিশ্চয়ই ভালোবাসা। অরণ্য তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কে কাকে বাঁচাতে চেয়েছিল? আমি তো নিজে বাঁচতে তোমাকে তাড়াতাড়ি করে বিদায় করেছিলাম। সেই জন্যই তুমি যখন আমাকে নিয়ে আসতে চাইলে আমি আসিনি। আদিবা, মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনাকে বাঁচাতেই চেয়েছিলাম। অরণ্যহা, চেয়েছিলে, কিন্তু তুমি আমাকে যদি গাড়ি দিয়ে নিয়ে আসতে, শহরে আসতে 3 ঘন্টা লাগত, ততক্ষণে আমি উপরে চলে যেতাম, তাই তোমাকে বিদায় করেছিলাম, যাতে ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সে হসপিটাল পৌঁছাতে পারি। আর শোনো, আমার ফুফি আমাকে গার্ডস ছাড়া বাসার বাইরে এক পা বের হতেও দেয় না, আর এত ঘন জঙ্গলে আমি গার্ডস ছাড়া যাব, এটা ভাবাটাও হাস্যকর। আর আমি জানতাম আমি বাঁচব আর তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব, তাই আমার গার্ডসদের সামনে এনে তোমাকে সতর্ক করে দিতে চাইনি। তাই তোমাকে গাড়ির চাবি দিয়ে বিদায় করেছিলাম, যাতে তুমি যাওয়ার পর ওরা এসে আমাকে সাহায্য করে। সেদিন তুমি যদি গার্ডসদের দেখে নিতে, অবশ্যই তোমার বাবাকে সব বলে দিতে, তাহলে আজ এত সহজে তোমাকে এখানে আনতে পারতাম না। আদিবার এসব বিশ্বাস হচ্ছে না, তাই সে আবার জিজ্ঞাসা করল, আপনি যদি আমায় ভালো না বাসেন, তাহলে এতদিন যে আমার পিছনে ঘুরলে এত মার খেলে সেগুলো? অরণ্য, টার্গেট ফিল আপ করতে অনেক কিছুই সহ্য করতে হয়, তাই করেছিলাম। আমি তোমার বাবাকে শাস্তি দিতে চাই, আর তোমাকে মেরে ফেলার চেয়ে বড় শাস্তি জয় চৌধুরীর কাছে আর কি হতে পারে? তোমাকে আজকেই মারতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই তোমার এতদিনের ব্যবহারগুলো মনে পড়ে গেল, তাই সিদ্ধান্ত নিয়েছি আগে তোমাকে মানুষ করব, মানে মেয়ে বানাবো, তারপর মারব। আদিবা, আমাকে মাটির নিচে পুঁতে রাখলেও আমার পাপা আমাকে খুঁজে বের করবে, তারপর তোমার কি হবে বুঝতে পারছো? অরণ্য, বুঝতে পারছি। আচ্ছা, বাইরে চল, তোমাকেও বোঝাই আমার কি হতে পারে। অরণ্য আদিবাকে টানতে টানতে বাইরে নিয়ে গেল। বাইরে এসে আদিবার চোখ ধাঁধিয়ে উঠল, কারণ চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। অরণ্য, দেখো বেবি, তুমি কোথায় আছো? মাটির নিচে নয়, সমুদ্রের মাঝখানে আছো। আর যেখানে দাঁড়িয়ে আছো এটা একটা টানেল, যেখান থেকে শার্ক মানে হাঙ্গর মাছের গবেষণা করা হয়। আপাতত গবেষণা বন্ধ আছে, কারণ এই সিজনে হাঙ্গর খুব হিংস্র হয়ে ওঠে, তাই তোমাকে এখানে রাখাটাই উপযুক্ত মনে করেছি। আশেপাশে প্রচুর শার্ক আছে, ধরো তোমার বাবা যদি তোমাকে নিতে আসে, তোমাকে টুক করে পানিতে ফেলে দিব, তখন তোমার পাপা আর শার্ক মিলে তোমাকে নিয়ে টানাটানি করবে, সেই ফাঁকে আমি পালিয়ে যাব, এটাই হবে, বুঝেছ? হস সেড বেবি, তুমি তো সাঁতারও জানো না, মাছ তোমাকে না খেলেও ডুবেই তো মরে যাবে তুমি। ইস, কি হবে এবার তোমার? পালাতেও পারবে না। আদিবার প্রচণ্ড রাগ হচ্ছে, সে রেগে গিয়ে অরণ্যকে চড় মারতে চাইল, কিন্তু অরণ্য আদিবার হাত জোরে চেপে ধরে বলল, অনেক মেরেছ, আর না, এবার আমার পালা। তোমার জন্য আমার দয়া, মায়া, ভালোবাসা কোনো টাই নেই। আজ থেকে তোমার কি অবস্থা হবে তুমি নিজেই ভাবতে পারছো না। ভিতরে চলো, আরও একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। অরণ্য আদিবার হাত জোরে চেপে ধরে টানছে। আদিবা ব্যথা পাচ্ছে, তবুও কিছু বলতে পারছে না, শুধু রাগে ফুসফুস করছে। অরণ্য নিজের ফোন অন করে বলল,
কি যেন বলছিলে, তুমি হারিয়ে গেলে নাকি তোমার পাপা খুবই ব্যস্ত হয়ে পড়বে, তোমাকে খুঁজবে আরো কত কি, তাই না? এই নাও দেখো তারা কত ব্যস্ত হয়েছে। আদিবা খুব আগ্রহ নিয়ে ফোনের দিকে তাকালো, কিন্তু ফুটেজটা দেখে আদিবা প্রচণ্ড আঘাত পেল, কারণ সেখানে আদিবার বাড়ির সবকিছু লাইভ টেলিকাস্ট হচ্ছে। জয় সোফায় বসে নিশ্চিন্তে কফি খাচ্ছে, তখন একজন গার্ডস বেশ অস্থির হয়ে এসে বলল, স্যার, শুনলাম আদিবা ম্যাডামকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কি খুঁজতে যাব? জয়, না, কোথাও যাওয়ার দরকার নেই। গার্ড, কি বলছেন স্যার? আপনি কি বুঝতে পারছেন, আপনি যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন সেই আদিবা, মানে আপনার মেয়ে আদিবা হারিয়ে গেছে। তবুও আমরা খুঁজব না? জয় ভিলেনি হাসি দিয়ে বলল, ভুল বললে, আদিবা আমার মেয়ে নয়, রুহি আর আদির মেয়ে আদিবা। আর হ্যাঁ, হারিয়েছে ভালোই হয়েছে, তোমরা আমার গার্ডস, অন্য কারোর মেয়েকে খোঁজা তোমাদের কাজ নয়। যাও, নিজেদের কাজে যাও। গার্ডস মাথা নিচু করে চলে গেল। আদিবা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আচ্ছা পাপা, সত্যি এগুলো বলল? আমার কাছে ফোনটা একটু দিবেন? অরণ্য, হ্যাঁ অবশ্যই। কিন্তু তুমি জানতে না তুমি উনার মেয়ে নও? আদিবা, জানতাম, কিন্তু আমি হারিয়ে গেল পাপার কিছু যায় আসে না, এটা বিশ্বাস করতে পারছি না। আদিবা অরণ্যের ফোনটা নিজের হাতে নিয়ে আবার ভালো করে ফুটেজটা দেখল, আর কথাগুলা শোনার সাথে সাথে ফোনটা ছুঁড়ে ফেলে দিল। অরণ্য সাথে সাথে দাঁড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। থাপ্পড়টা খেয়ে আদিবা থমকে গেল, কারণ এর আগে কেউ তাকে এভাবে মারেনি। অরণ্য, ফোন ফেললি কেন? জবাব দে, এত তেজ কিসের? ফোন ফেললি কেন? জোরে জোরে চেঁচিয়ে বলতেছে আর আদিবাকে থাপ্পড় মারতেছে অরণ্য। আদিবা হতবাক হয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। অরণ্য মারতে মারতে ফোনের কাছে নিয়ে গিয়ে বলল, ফোনটা তুল, বলেই আদিবাকে টেনে নিচে ফেলে দিল। আদিবার গাল দুইটি লাল হয়ে গেছে। সে ব্যথা পেয়েছে ঠিকই, কিন্তু এখন সে এসব নিয়ে ভাবছে না। তার কানে বারবার জয়ের কথাগুলি বাজছে, আদিবা আমার মেয়ে নয়। আদিবা ফোনটা তুলে অরণ্যের দিকে বাড়িয়ে দিল। অরণ্য, উঠো, নিজের জামা দিয়ে পরিষ্কার করে তারপর আমার হাতে দে। আদিবা তাই করল। অরণ্য, এবার জাগিয়ে আমার ব্রেকফাস্ট তৈরি কর। আদিবা, আমি? অরণ্য আদিবার চুলের মুঠি ধরে বলল, তো কি আমি? যা বলে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আদিবা পড়ে গেল, উঠে দাঁড়িয়ে বুঝতে পারল পায়ে ব্যথা পেয়েছে, তাও পা টানতে টানতে সামনের দিকে যেতে লাগল। আদিবার শরীরের ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না, কারণ সে আজ মনে যে আঘাত পেয়েছে তার কাছে এসব কিছুই না। অরণ্য, কি জেদি মেয়ে, এতগুলা থাপ্পড় মারলাম তবু কাঁদল না? তোমাকে তো আমি ঠিক করেই ছাড়ব আদিবা। মৃত্যুর ভয় দেখতে চাই আমি তোমার চোখে। জয় বসেছিল, তখনই রুহি এসে বলল, কিরে বসে আছিস কেন, অফিস যাবি না? জয়, তার কৈফত কি তোকে দিতে হবে? আমার সাথে কথা বলা তো দূর, তুই আমার সামনেও আসিস না প্লিজ। আমি তোকে সহ্য করতে পারছি না, একদমই পারছি না রুহি। চোখের সামনে থেকে এক্ষুনি বিদায় হ, আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করিস না। রুহি, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? জয়, জয়, তুই যদি আমার কলিজাটা হাতে নিয়ে খেলতে শুরু করিস আর আশা করিস আমি তোর সাথে ভালো ব্যবহার করব, তাহলে বলবো তুই জয়কে এখনো চিনতে পারিসনি। রুহি, আহ জয়, এত রাগ কেন করছিস? আদিবা হারায়নি, ও তো ভালো আছে। অরণ্য ছেলে ভালো, ও আদিবাকে কষ্ট দিবে না। জয়, তুই এর আগে দেখেছিস অরণ্যকে? আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত তুই কি করে নিলি রুহি? ও এটাই প্রমাণ করলি তো যে আমি আদিবার কেউ না, তাই তো? কিন্তু তুই এটা ভুলে গেছিস আদিবার মাত্র 16 বছর, ওর বিয়ের বয়স হয়নি। এর মধ্যেই তুই ওর বিয়ে ঠিক করে ফেললি, তাও ছেলেটাকে না দেখেই মেয়েকে তার হাতে তুলে দিলই কেন রুহি? মেয়েকে মানুষ করতে তুই একটা অচেনা ছেলের সাথে ওকে পাঠিয়ে দিলই? তোর কি মনে হয় অরণ্য যাই বলবে আদিবা মুখ বুজে সেটা মেনে নিবে? দুইজনেই মারা না গেলেই হয়। তুই আদিবাকে অন্তত
এইটুকু বলতে পারতি যে এটা ওর হবু বর। রুহি যদি বলতাম তাহলে কি আদিবা অরণ্যকে ভয় পেত? আর শোন, তোর মেয়ে যেমন বদমেজাজি, ওকে কেউ বিয়ে করবে না। অরণ্য বেহানের ছেলে বলেই ওকে বিয়ে করতে রাজি হয়েছে। আচ্ছা জয়, তুই কি চাস না আদিবা আর 5টা মেয়ের মতো লক্ষ্মী হয়ে সংসার করুক? নাকি চাস বিয়ের পরদিন বরকে খুন করে তোর কাছে চলে আসুক? তুই চাস না সবাই তাকে পছন্দ করুক, জেদ কন্ট্রোল করতে শিখুক, স্যাক্রিফাইস করা শিখুক, নিজের পায়ে দাঁড়াক? বল, চাস না তুই? তুই কি যে সাহসী বানাইছিস ওকে আমি জানি না। আদিবা তো তুই ছাড়া 1 মিনিটও চলতে পারে না। তুই কি চাস না ও একলা হাঁটা শিখুক? জয় চাই, কিন্তু তুই একবারও ভাবলি না শুধু আদিবা নয়, জয় ও আদিবাকে ছাড়া থাকতে পারে না। যাকে আমি না খাইয়ে কখনো খাইনি, ঘুম না পাড়িয়ে নিজে ঘুমাইনি, তাকে ছাড়া আমি কিভাবে থাকব? ও কোথায় আছে, কি করছে কিছুই জানি না। এটাকে ছেলে খেলা ছাড়া আর কি বলে রুহি? বিয়ে হয়ে গেলে এমনেতেই শিখে যেত। রুহি না শিখত না। আচ্ছা তুই চিন্তা করিস না, দাঁড়া, বেহান আর মনিকে ফোন দিয়ে অরণ্যের খোঁজ নেই। রুহি বেহানকে ফোন দিল। বেহান: হ্যাঁ রুহি বল। রুহি: অরণ্য কোথায়? বেহান: আর বলিস না, অরণ্য হুট করে বলল ওর নাকি তোদের ওখানে কাজ আছে। কি কাজ সেটা না বলেই সেই যে গেল, আর কোনো খোঁজ নেই। যাওয়ার আগে বলে গেছে 6 মাসের আগে কারো সাথে যোগাযোগ করবে না। তুই তো জানিস অরণ্য আমাদের কত আদরের ছেলে, আমাদের তো একটাই ছেলে, তাই কোনো কিছুতেই বাধা দিতে পারি না, এবারও পারিনি। ও ছোট থেকেই জেদি, কারোর কোনো কথাই শুনে না, নিজে যেটা ঠিক করে সেটাই করে। মনি তো কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়ে ফেলেছে, কিন্তু ছেলের কোনো পাত্তা নেই। মাঝখান থেকে জয় বলে উঠল, বাহ কি অসাধারণ, ছেলের বাবা মা জানে না ছেলে কোথায়, এদিকে মেয়ের বাবাও জানে না মেয়ে কোথায়, আবার তাদের নাকি বিয়ে, কি অসাধারণ। এবার তুই বল, তোকে আমার কি করা উচিত রুহি? বেহান: জয় এসব কি বলছে রুহি? কার বিয়ে, কিসের ছেলে মেয়ে? জয় ফোনটা নিয়ে বলতে শুরু করল, তোর ছেলে অরণ্যের সাথে আমার কলিজা আদিবার বিয়ে। কিন্তু সেটা যদি স্বাভাবিকভাবে হতো আমি হয়তো খুশিতেই বিয়ে দিতাম, কিন্তু দ্য গ্রেট রুহি আদিবাকে সংসার করা শিখাচ্ছে, তাও তোর ছেলে অরণ্যকে দিয়ে। সেই জন্যই গতকাল রাতে তোর ছেলে আদিবাকে তুলে নিয়ে গেছে। কোথায় গেছে, কি করছে জানি, কিছুই জানি না। শুধু চিঠিতে লিখে গেছে, আন্টি আমি অরণ্য, আদিবাকে নিয়ে গেলাম, আপনারা চিন্তা করবেন না, ও আমার কাছে ভালো থাকবে। বেহান: এসব তুই কি বলছিস? তার মানে এই কাজেই অরণ্য তোদের ওখানে গেছে? যাক বাবা, নিশ্চিন্ত হলাম, কি যে টেনশনে ছিলাম বলে বোঝাতে পারব না। এই মনি, শুনছ কোথায় তুমি? আরে শোন, তোমার ছেলে হারায়নি, সে বউ নিয়ে ফিরছে। জয়: তুইও কি রুহির মতো পাগল হয়ে গেছিস? আর ফিরছে কে বলল বউ সহ হারিয়ে গেছে, এটা বল। ফিরার হলে এতক্ষণে ফিরে যেত, তোর ছেলে আমার মেয়েকে সংসার করা শিখাচ্ছে। বেহান: পাগল কেন হব? তোর মেয়ের সাথে আমার ছেলে আছে, তাদের আবার বিয়ে হবে, এর চেয়ে পারফেক্ট ম্যাচ আর কি হতে পারে? আমি তো খুব খুশি। জয়: ছেলে মেয়ে দুইটা কোথায় আছে সেটা নিয়ে তোদের টেনশন হচ্ছে না? বেহান: না একদমই না, অরণ্য বেহানের ছেলে, জয় যে কোনো পরিস্থিতি সামলানোর ক্ষমতা সে রাখে। জয়: কিন্তু আমার মেয়ে রাখে না, সে তার পাপাকে ছেড়ে একদিনও থাকতে পারবে না। এবার রুহি বলল, সেজন্যই তাকে তার পাপার কাছ থেকে দূরে পাঠানো, যাতে জীবন কি সেটা বুঝতে পারে। বেহান: তোরা এবার ঝগড়া কর, আমি রাখছি, মনিকে সুখবরটা দেই গিয়ে বলে ফোন কাটল। জয় যে যাই বলুক, আমার মন কিছুতেই মানছে না, আমার মনে হচ্ছে আদিবা ভালো নেই। রুহি: শান্ত হ জয়, তুই ওকে একটু বেশিই ভালোবাসিস তাই এমন মনে হচ্ছে, চিন্তা করিস না, আদিবা ভালো আছে। অরণ্য যদি ওকে সামলাতে না পারে নিজেই নিয়ে আসবে, আর যদি সামলাতে পারে তাহলে তো ভালোই। জয়: আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করার জন্য তোদের এত আয়োজন রুহি? রুহি: সব বাবা মাকেই মেয়েকে বিয়ে দিতে হয় জয়, তোর এটা মানতে হবে।
জয় হুম আফটার অল মেয়েটা তো আমার না তোর। তুই যা ভালো বুঝবি তাই করবি। জয় চোখের পানি আড়াল করতে সেখান থেকে চলে গেল। এতক্ষণ ধরে এদের সব কাহিনী বসে বসে দেখছিল অরণ্য। অরণ্য এই জন্যই হয়তো আদিবা তার পাপাকে এত ভালোবাসে। এতগুলি মানুষের মধ্যে কেউ বোঝল না আদিবা আর অরণ্য কেমন আছে, শুধু জয় চৌধুরী বোঝল। আপনি ঠিক বুঝেছেন মি জয়, আপনার মেয়ে ভালো নেই আর কখনো ভালো থাকবেও না, কারণ সে তো আসল অরণ্যের কাছেই নেই। সে যার কাছে তার নাম অরণ্য নয়, শুভ্র। অরণ্য আর আদিবা দুইজনেই শুভ্র হাতে বন্দী। অথচ আপনারা কেউ সেটা জানতেই পারবেন না। অন্যদিকে আদিবা জয় চৌধুরীর সাথে অভিমান করে, হাজার অত্যাচার সহ্য করেও আমার কাছে নিজের ইচ্ছায় থেকে যাবে, আমি যাই বলবো তাই করবে। এই জেদি মেয়েকে কাবু করা কারোর পক্ষে সম্ভব নয়, আমার পক্ষেও নয়। কিন্তু তার দুর্বল জায়গা হলো পাপা, আর এই ইমোশনটাকে কাছে লাগিয়েই যত প্রকার কষ্ট দেওয়া যায় আমি আদিবাকে দিব। হ্যাঁ, এটাই তো শুভ্র চাল। রুহি চৌধুরী যখন অরণ্যের সাথে প্লেন করছিল তখন তার আইডি হ্যাক করে আমি সব জেনে নিয়েছিলাম, তাই অরণ্য যখন দেশে আসল তখনই ওকে সরিয়ে নিজে তার জায়গা নিয়ে নিলাম। যাকে বলে যুদ্ধ না করেই বিজয়ী এবার। আমি প্রত্যেকের কাছ থেকে হিসাব নিয়ে ছাড়ব। জয় চৌধুরীকে রাস্তার ভিখারি করে ছাড়ব আমি। শুভ্র তার ধ্যানে মগ্ন। হঠাৎ আদিবার চিৎকারে শুভ্র ধ্যান ভাঙ্গল। সে রান্নাঘরের দিকে গেল। শুভ্র, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? আদিবা দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে বলল, ওদিকে এগুলো কি? শুভ্র, প্রথম কথা, তুমি একটা মেয়ে, তাই কথায় কথায় এভাবে ছেলেদের জড়িয়ে ধরা যাবে না, বুঝেছ? দ্বিতীয় কথা, আমি অরণ্য নই শুভ্র। তৃতীয় কথা, তুমি পানির নিচে আছো, এটা গ্লাস সিস্টেম হওয়ায় পানির নিচে সব দেখা যাচ্ছে। গবেষণাগারে অদ্ভুত প্রাণী থাকবে, এটাই স্বাভাবিক, এসব দেখে ভয় পাওয়ার কিছু নেই। তুমি তো এমনেতেই মরবে, তাই হার্ট অ্যাটাক হয়ে মরার দরকার নেই। আদিবা শুভ্রকে ছেড়ে দিয়ে বলল, আপনার নাম অরণ্য নয়? শুভ্র, নাম দিয়ে কি আসে যায়, মানুষ তো একটাই, বেশি কথা না বলে রান্না করো। আদিবা, আপনি এখানে থাকুন প্লিজ, আমার একা একা ভয় লাগে। শুভ্র হেসে বলল, যে তোমাকে কয়েকদিন পর নিজের হাতে খুন করবে তাকে ভয় করে না, এগুলাকে ভয় করে? আদিবা, আপনি তো দেখতে ভালো, এগুলা কেমন উদ্ভট তাই ভয় করে, আর মৃত্যুকে আদিবা ভয় পায় না। চলবে।